আসসালামু আলাইকুম। এসএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। ভাইয়া চলে আসলাম তোমাদের সামনে। আজকে আমরা রসায়নের পঞ্চম অধ্যায়ের লাস্ট ক্লাস একেবারে ফিনিশিং, বিকজ গত ক্লাসে আমরা শেষ করতে পারি নাই। প্রায় 150-র উপরে 150টার উপরে কিন্তু এমসিকিউ ছিল। সো ওভারঅল মিলিয়ে আমরা আসলে শেষ করতে পারি নাই। তো আজকে আমরা ইনশাল্লাহ কমপ্লিট করব। আমাদের আজকে টার্গেট থাকবে হচ্ছে এইটা, এবং যে সৃজনশীল আছে এবং আমরা শুনতে পাচ্ছ আমার কথা সবাই? আমার কথা শুনতে পাচ্ছ তোমরা ভাইয়ারা? দাঁড়াও তো, আমি কমেন্ট পড়তে পারতেছি না কেন? ভাই তোমরা আসছো, বাট আজকে শেষ করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, আদা ভাইয়া। ওকে, আমরা 7 নাম্বার টাইপে ছিলাম, আজকে কমপ্লিট করব। হ্যাঁ আসো, তোমরা আসো। 7 নাম্বার টাইপ আমরা ধরছিলাম না? ধরছিলাম 7 নাম্বার টাইপ। আজকে সৃজনশীল করাবো, আর লাস্টে যে টাইপ আছে ওইটা কাবার কইরা তারপর সৃজনশীল করাবো। প্যারা নিও না লাইফে, তো চাপ নিবা না। আচ্ছা দাঁড়াও, আমি একটু রিফাত একাডেমিতে যাই। আসো, খাতা কলম নাও, খাতা কলম নাও, খাতা কলম নাও, খাতা কলম নাও, খাতা কলম নাও। খাতা কলম নিছো ভাইয়া? খাতা কলম নিছো সবাই? আচ্ছা, রসায়ন, ফিজিক্স। ও যেটা মনে করছিলাম, উচ্চতর গণিত, দ্বিতীয় অধ্যায় পার্ট 1 পার্ট 2 পার্ট 3। আচ্ছা, তো আসো তারপরে কথা বলবো অনেক। ঠিক আছে, ডান। যাদের এইসব সমস্যা আছে তোমরা একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপে নক দিও। হোয়াটসঅ্যাপে আমরা সবাই লাইনে থাকি, হোয়াটসঅ্যাপে সবাই এখন লাইনে থাকে, বুঝছো? 7 নাম্বার টাইপে ছিলাম আমরা, যে নিচের কোন যৌগটা পানিতে দ্রবণীয়? পটাশিয়াম সালফেট। আমি তোমাদের বলছিলাম এই টাইপটা পুরাটা পারার জন্য তোমার বইয়ের রিডিং পড়তে হবে। আমি দাগিয়ে দাগিয়ে দিয়েছিলাম এবং আমি বলছিলাম যে ভাইয়া এইটা এইটা এইটা। তো আমি আশা করছি তোমাদের মনে আছে। তো ভাইয়া দেখো, খেয়াল করো, এটা আমাদের ডান 7 নাম্বার টাইপের নিচের কোনটি পানিতে অদ্রবণীয়? দিনাজপুর বোর্ডে আসছে। কারা পানিতে মানে মানে হচ্ছে দ্রবীভূত হয় বলো তো? আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, আর সমুদ্রী যৌগ যারা আছে না ওরা কিন্তু পানিতে দ্রবীভূত হয় না। এখন তুমি বলো এর ভিতরে যেটা সমুদ্রী যৌগ ও কিন্তু পানিতে দ্রবীভূত হইবে না বুঝছো? এখন তুমি একটু চিন্তা করে আমাকে একটু অ্যান্সার দাও যে ভাইয়া তোমার এইটা কোনটা হইতে পারে ভাইয়া, বলো, তুমি বলো। লিথিয়াম ক্লোরাইড, এটা কিন্তু একটা আয়নিক যৌগ, বিকজ লিথিয়াম একটা ইলেকট্রন ওরে দিবে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে। ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন দিবে, ক্লোরিন ওই 2টা ইলেকট্রন গ্রহণ করবে, এটা একটা আয়নিক যৌগ। তারপর হচ্ছে কিন্তু তোমার এই আয়রন ক্লোরাইড আছে, যেটা আয়রন, তো আয়রন 2টা ইলেকট্রন দিবে, ক্লোরিন সেই 2টা ইলেকট্রন গ্রহণ করবে, বাকি থাকে CCl4, এটা কিন্তু একটা সমযোজী যৌগ, CCl4। তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু এইটা, কারণ আমরা জানি অদ্রবণীয় কারা, সমযোজী যৌগ যারা আছে তারা হচ্ছে অদ্রবণীয়। খেলা শেষ। বিষয়টা বুঝছো? তুমি চাইরোটা রিসার্চ করে দেখতে পারো, তাহলে বুঝবা। পানিতে নিচের কোনটি পানিতে অদ্রবণীয়? তাহলে ভাইয়া তুমি চিন্তা করো, লিথিয়াম ফ্লোরাইড, লিথিয়াম একটা ইলেকট্রন দেবে, ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে, এটা একটা আয়নিক যৌগ। সিলভার একটা ইলেকট্রন দেবে, ক্লোরিন গ্রহণ করবে, আয়নিক যৌগ। ক্যালসিয়াম দিবে, ম্যাগনেসিয়াম। আচ্ছা, এইখানে এইখানে সিলভার ক্লোরাইড, এইখানে বলো তো এইখানে কোনটা হইতে পারে? মানে কোনটা পানিতে, দাঁড়াও তো বলেছে পানিতে অদ্রবণীয় বলো। এটার অ্যান্সারটা মনে হয় সম্ভবত, আমি যেটা মনে করতেছি যে এখানে হয়তো বা কোনো জায়গায় একটু মিস্টেক আছে, বুঝছো? কোনো জায়গায় একটু মিস্টেক আছে, নাহলে এরকমটা হওয়ার কথা না, কোনোভাবেই তো হওয়ার কথা না। অদ্রবণীয়, হ্যাঁ। তাহলে আমাদের এখানে মিথেন আসবে, ধরো এখানে মিথেন আসবে, মিথেন, ধরো হ্যাঁ CH4 আসবে, এই CH4। এখন ঠিক আছে, তো অদ্রবণীয় বলছে, তার মানে আমাদের CH4 হবে, কারণ এটা একটা সমযোজী যৌগ। ডান।
তা আবার নিচের কোনটি অদ্রবণীয়, সেম ভাবে সেম প্রসেসে ভাইয়া, নিচের কোনটি অদ্রবণীয়। তুমি যদি এটা চিন্তা করো যে এইখানে কিছু কিছু আছে যেগুলো তোমার হচ্ছে পানিতে দ্রবীভূত হয় আর কিছু কিছু হয় না, তোমাদের বইয়ে আছে, তো আমাদের অ্যান্সার হবে এইটা। অনেকে বলবে যে ভাই একটু বইটা দেখাই দিলে ভালো হয়, দাঁড়াও আমি দেখাই দিতেছি বইয়ের কোন অংশ থেকে। আর সামনের সপ্তাহ থেকে তোমাদের আমি করব, সামনের সপ্তাহ থেকে তোমাদের 2 শিফটে ক্লাস নিব, বুঝছো? সকালে নিব, আবার রাত 7:30টার সময় নিব, কারণ ওই যে যে ফিল আপটা এটা তো করতে হবে, যে গ্যাপটা তো ফিল আপ করতে হবে, বুঝছো? তা আমি জানাবো না, তোমাদের জানাই দেবো না যে সকালবেলা আমি কোন টাইমে ক্লাস নিব সামনের সপ্তাহ থেকে। সামনের সপ্তাহ থেকে ইনশাল্লাহ আমি 2 শিফটে ক্লাস নেওয়ার ট্রাই করবো তোমাদের। তাহলে আমাদের এই গ্যাপটা যে পড়ছে না, গ্যাপটা থাকবে না। আশা করছি খুব শীঘ্রই আমরা এই গ্যাপটাকে ফিল আপ করতে পারবো, ঠিক আছে? তখন আর তোমাদের কোশ্চেন থাকবে না, কোনো কিছু থাকবে না, আমরা সায়েন্সের সাবজেক্টগুলো অনেকটাই আগাইতে পারবো, অনেক আগাইতে পারবো 2 শিফটে ক্লাস নিলে। দেখো ভাইয়া এইখানে আছে তোমাদের বই থেকে এই যে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, হ্যাঁ এইখানে এই যে এখানে অনেক কিছু লেখা আছে যে এই সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, তাই পানিতে দ্রবীভূত হয়, আর মিথানল পোলার যৌগ, আবার এই যে দেখো CH3 এটাই হচ্ছে মিথানল, পোলার দ্রাবক, পানিতে দ্রবীভূত হয়। মিথেন তোমার হচ্ছে কিন্তু এটা পানিতে দ্রবীভূত হয় না, এখানে লেখা আছে তোমাদের বইয়ে, ঠিক আছে? এই যে ইথানল, তো এই যে বিষয়গুলা এগুলো একটু ভাই তোমরা পড়বা কষ্ট করে, এখানে আরো আছে, আমি তোমাদেরকে দেখাই দিছিলাম আগের ক্লাসে, আমি দেখাই দিছি। তো আই হোপ তোমাদের এই পুরো জিনিসটা ক্লিয়ার, এবং এগুলো তোমরা পারবা। এগুলো 7 নাম্বার টাইপ, কোনটা পানিতে দ্রবীভূত হয় কোনটা হয় না, এই আর কিছু না, কোনটা পানিতে দ্রবীভূত হয় আর কোনটা হয় না, সম্পূর্ণ 7 নাম্বার টাইপ পুরো জিনিসটাই একেবারেই এই কোনটা পানিতে দ্রবীভূত হয় কোনটা পানিতে দ্রবীভূত হয় না। এইখানে দাঁড়াও, কোনটা পানিতে দ্রবীভূত হয় তার আগে, তার আগে হ্যাঁ এই পানিতে দ্রবীভূত হয় এই পর্যন্ত শেষ। এরপর আসি ভাই পরেরটা, দেখো কোনটি তড়িৎ পরিবহন করে না, তড়িৎ পরিবহন করে না। দেখো এটা কে কে অ্যান্সার দিতে পারবা, আর এটা কে কে বুঝছো? বিষয়টা বিষয়টা কিন্তু একটু বুঝতে হবে। বলো কোনটি তড়িৎ পরিবহন করে না, অ্যান্সার দাও। সেটা কত নাম্বার টাইপ, টাইপটা কি উঠাইতে ভুল হয়েছে আমার? সেটা কেমন জানি লাগতেছে, খটকা খটকা। ঘ নাম্বার গ্রাফাইট। কেন গ্রাফাইট তড়িৎ পরিবহন করে না বলো, কেন গ্রাফাইট তড়িৎ পরিবহন করে না, মানে এটার কারণটা তো বলতে হবে। আচ্ছা সমস্যা নাই, সকালে প্রাইভেট কোচিং থাকলে ওটা হইবে না, ওটা পরে হইবে না, ওটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। এখন আপাতত এটার অ্যান্সার দাও। কোনটা, নিচের কোনটি তড়িৎ পরিবহন করে না? এটা কোন বোর্ডে আসছে? দিনাজপুর বোর্ডে আসছে, কিন্তু বন্ধন। হ্যাঁ বলো কে কে আনসার দিতে পারবা? আচ্ছা অনেকে এক একটা আনসার দিচ্ছ। দেখো এখানে আমাদের অ্যান্সারটা হবে কিন্তু তোমার ডায়মন্ড। কোনটা আসলে তড়িৎ পরিবহন করতে পারে না, সেটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার ডায়মন্ড, ঠিক আছে? এখন তোমরা বলবা যে কেন ভাইয়া এই জিনিসটা আসলে কেন, কারণ তুমি যদি একটু চিন্তা করো এই অ্যালুমিনিয়াম বলো সিলভার বলো এগুলো হচ্ছে ধাতব পদার্থ। এগুলো কি পদার্থ? তো ধাতব পদার্থ কিন্তু ওই যে তোমার ওই যে তড়িৎ মানে কি কারেন্ট, মানে শুধু কথা কারেন্ট পরিবহন করে না। তো অ্যালুমিনিয়াম সিলভার এগুলো তোমার হচ্ছে ধাতব পদার্থ, আর এগুলোর ভিতর দিয়ে যারা ধাতব পদার্থ ওগুলোর ভিতর দিয়ে এমনিতেই অনায়াসে কারেন্ট যায়, তো এই কারণে কিন্তু তোমার এগুলা তড়িৎ কিন্তু পরিবহন করে থাকে, ঠিক আছে? ওদের মধ্যে তোমার ধাতব বন্ধন আছে। আচ্ছা এই যে ডায়মন্ডের আর একটা নাম আছে হীরা, হীরা 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 হীরা, নাম তো শুনছো, শুনছো না? শুনছো, ঠিক আছে, এটা আমাদের গেল। আচ্ছা দেখি এক তোমাদের কার্বনের 2টা রোগ, যার একটা হলো হীরক অন্যটি হচ্ছে গ্রাফাইট। ওকে
গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে না, আর হীরক মানে হীরক বুঝি নাই তোমার কথা ভাই। আমি সায়েন্সের সমাজ কিভাবে পড়বো একটু গাইডলাইন দিলে ভালো হতো। আর ইসলাম ও আইসিটির উপর তোমাদের ফ্রি ক্লাস আসতেছে সামনে, আমি অ্যানাউন্সমেন্ট করবো অনেক, ঠিক আছে ভাইয়া? গ্রাফাইট তো বিদ্যুৎ পরিবহন করে, গ্রাফাইটও বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু ডায়মন্ডটা করে না, ডায়মন্ড করে না, ডায়মন্ড করে না। আচ্ছা, এবার আসি কিন্তু নেক্সট পরেরটা। এটার ব্যাখ্যাটা আমি হয়তোবা বেসিক ক্লাসে তোমাদের বলছিলাম শেষের দিকে, বইয়ের শেষের দিকে আছে, ধাতব বন্ধনের পার্টে কিন্তু আছে, একটু রিডিং পড়লে পারবা, অথবা আমি আমার বেসিক ক্লাসে মনে হয় বলছিলাম ধাতব বন্ধন কিভাবে সৃষ্টি হয়, এটা কে কে বলতে পারবা? ধাতব বন্ধনটা আসলে কিভাবে কিন্তু সৃষ্টি হয়। তো আমরা যদি একটু দেখি যে এটা কিন্তু আসলে ভাইয়া মুক্ত ইলেকট্রনের মাধ্যমে সৃষ্টি হয়। কিসের মাধ্যমে? মুক্ত ইলেকট্রনের মাধ্যমে। পরে আসে কিন্তু কোন জৈব যৌগ পোলার ধরনের? পোলার, পোলার কেডা বলো, এই বলো, অ্যান্সার দাও। এই নিচের কোনটা পোলার যৌগ? বলো বলো, পোলার 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 বলো কেডা? বেনজিন, ইথার, পেট্রোল, চিনি। পোলার হয়েছে কিন্তু চিনি, জানো না? জানো। এবার কোনটি পোলার? ময়মনসিংহ বোর্ডে কিন্তু আসছে, কোনটা? চিনি। তারপর হয়েছে কিন্তু তোমার পরেরটা, পরে বলছে কি কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবাহিতা করে কোনটি? কঠিন অবস্থায় মানে কঠিন থাকবে, তো পটাশিয়াম না পটাশিয়াম ক্লোরাইড না ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মানে কঠিন অবস্থায় কোনটা করে? বলো, এর অ্যান্সার দাও, অ্যান্সার দাও। শোনো, এগুলা প্যারা, এগুলা ইজি আছে, এগুলা রিডিং পড়লে পারবা, নাইলে পারবা না। রিডিং পড়লে পারবা, বুঝছো? এখন তোমরা অনেকে বলবা, যে ভাইয়া যে কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে পটাশিয়াম কেন? কারণ আছে, এটার অবশ্যই কিন্তু কারণ আছে। কারণ তোমরা কিন্তু ধাতব বন্ধনের কথা কিন্তু শুনছো না? তো এই পটাশিয়াম কিন্তু ধাতব বন্ধন গঠন করে। পটাশিয়াম কি করে? পটাশিয়াম কিন্তু ভাইয়া তোমার ধাতব বন্ধন গঠন করে, এটা মাথায় রাখবা। আর ধাতব বন্ধনের ক্লাসে প্রচুর পরিমাণে কিন্তু মুক্ত ইলেকট্রন চলাচল করে। আমি তোমাদের ওই যে চিত্র আইকাও দেখাইছিলাম আমার যতটুকু মনে পড়ে। আচ্ছা, নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহী? ভাইয়া তুমি বলো, বিদ্যুৎ পরিবাহী কেডা? নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহী? তুমি দেখো, যে কঠিন, যে কঠিন সেই কিন্তু তোমার হবে বিদ্যুৎ পরিবাহী। দেখো, সোডিয়াম সালফেট, এখানে এস আছে, এস আছে কিন্তু সলিড, তার মানে ও কঠিন, কিন্তু ও কঠিন হইলো ও বিদ্যুৎ পরিবহন করে না। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এখানে লিকুইড, লিকুইড মানে কি? লিকুইড হচ্ছে কিন্তু তরল। ম্যাগনেসিয়াম ক্লোরাইড এমনিতে বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু যখন ও লিকুইড থাকবে, তরল অবস্থায় থাকবে, তখন করবে না। সোডিয়াম এই ক্লোরাইড, এটা কিন্তু একটা আয়নিক যৌগ, আয়নিক যৌগ এমনিতে বিদ্যুৎ পরিবহন করে, ও আয়নিক যৌগ, বাট ও সলিড, ও কঠিন, এই জন্য আনসার হবে ও। অ্যান্সার কিন্তু ওটা হবে না, এটা মাথায় রাখবা, ঠিক আছে? এবার দেখো কোন জায়গায় পোলারিটি বিদ্যমান, তোমরাই বলো যে পোলারিটি মানে কি? ডেল প্লাস এবং ডেল মাইনাস, ওই যে পোলারিটির যে জিনিসটা আমরা কিন্তু পড়ছি, বলো ভাইয়া বলো। এখানে কিন্তু হাইড্রোজেন ফ্লোরাইড এটার ভিতরে, কারণ হাইড্রোজেন ফ্লোরাইডের ভিতরে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক ভাইয়া কি থাকে? চার্জ থাকে, যেটাকে আমরা বলতে পারি ডেল প্লাস আর ডেল মাইনাস থাকে। আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক চার্জ থাকে, যাদের ভিতরে এটা থাকে ওরাই, ওদের মধ্যে পোলারিটি আছে। কোনটি জলীয় দ্রবণের বিদ্যুৎ অপরিবাহী? তো এগুলো তোমরা দেখে নিও, এগুলো আমি আশা করছি তোমরা পারবা। নিচের কোনটি বিদ্যুৎ অপরিবাহী? সবাই পারবা, সবাই পারবা, সবাই পারবা, পারবা না? এই যে চিনির সংকেত কোনটা শিখাইছি। তারপর নিচের কোনটি পোলারিটি? ওই সেম, এক কোশ্চেন বারবার। কোনটা পানিতে দ্রবীভূত হয়? সেম। এখন আমরা 8 নাম্বার টাইপটা দেখবো, আমাদের বইয়ের সম্ভবত লাস্ট টাইপ, এবং আমরা দেখবো এটা PCl4 ফসফরাস পেন্টাক্লোরাইড। এই এগুলো যা আমরা করতেছি এগুলো কিন্তু বহুপদী। এগুলো কি ভাইয়া? এগুলো কিন্তু বহুপদী। কি পদী? বহুপদী, বুঝছাও? PCl5 যৌগে বন্ধন জোড় ইলেকট্রন 5টা, অষ্টক নিয়মের ব্যতিক্রম, কেন্দ্রীয় পরমাণু ফসফরাস। এখন তুমি বলো তিনটা কয়টা হইবে? PCl5 এটার কেন্দ্রীয় পরমাণু ফসফরাস, এটা বাস্তব কথা। তারপর বন্ধন জোড় ইলেকট্রন 5টা। এখন তুমি ঠান্ডা মাথায় এই ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করবা। 15 না? প্রথম কক্ষপথে 2টা, পরেরটা কয়টা? 8টা, 8 আর 2 কত? 10, তো বাকি থাকে কয়টা? 5টা। তাহলে এই একটা, এই 2টা, এই 3টা, এই 4টা, এই 5টা। 5টা আমি আলাদা আলাদা দিলাম কেন? ক্লোরিনে আসবে কিন্তু 5টা আসবে। এখন আমাদের বলছে বন্ধন জোড় ইলেকট্রন 5টা,
তো বন্ধন মানে কি, ধরো এই না একটা ক্লোরিন আসবো, আবার এই না একটা ক্লোরিন আসবো, 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 তার মানে কয়টা আসছে, 5টা না? তাহলে ওরা কিন্তু বন্ধন গঠন করছে, দেখো 1 2 3 4 5টা। তাহলে আমাদের এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, দোনোটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শোনো ভাইয়া, তোমাদের আসলে পিডিএফ গুলা এবং ক্লাসগুলা একটু দেওয়া হয় না, এই 2 থেকে 3 দিন ধরে দেওয়া হয়নি। আজকে রাতের ভিতরে আমরা সব পিডিএফ এবং ক্লাসগুলো আজকে রাতের ভিতরে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো, কালকে থেকে তোমরা ওয়েবসাইট থেকে দেখতে পারবা, ঠিক আছে? কারণ কি আমি ইংরেজি ক্লাসে বলছিলাম ভাইয়া, আমি ইংরেজি ক্লাস নিই তোমাদের, তারপর সায়েন্সের ব্যাচের ক্লাস নিই, তারপর তোমার হচ্ছে এরপর গণিত ক্লাস, এবার ইন্টারমিডিয়েটের ক্লাসও কিন্তু নিই। তো এই সবগুলা ক্লাস প্রত্যেকটা দিন এগুলো ম্যানেজ করে দেওয়ার জন্য একটু সময় লাগে, একটু টাইম লাগে। তো যে আসলে ম্যানেজ করে দিত সে আসলে ঢাকা গেছিল, আজকে আসছে। তো আজকে আমরা পুরো জিনিসটা এই যে পিডিএফ বলো ক্লাস বলো এগুলো আমরা ওয়েবসাইটে আজকে সাজায় দেব, ঠিক আছে? আর অনুরোধ ভাইয়া তোমাদের কাছে যে সেটা হচ্ছে কি, শোনো শোনো পিডিএফ আকারে দেবো না, শোনো আমি যেটা বলতেছি, অনুরোধ যে আগামীকালকে আমরা কিন্তু হায়ার ম্যাথের ক্লাস করব, উচ্চতর গণিত যাদের আছে। তোমাদের আগে বলাটা বেটার, এটা সবচেয়ে ভালো হবে যে যারা এখানে উপস্থিত আছো তোমরা ঠান্ডা মাথায় ওয়েবসাইটে যাবা, যাদের উচ্চতর গণিত আছে, 4 সাবজেক্টে, সায়েন্সের 4 সাবজেক্টে যারা ভর্তি হয়েছো, এই উচ্চতর গণিতের আমরা কিন্তু দ্বিতীয় অধ্যায় শুরু করব। বিকজ দ্বিতীয় অধ্যায় পার্ট 1 পার্ট 2 পার্ট 3 মনে হয় দেওয়া হয়েছে। এই পার্ট 1 পার্ট 2 অন্তত পক্ষে পার্ট 1 এবং পার্ট 2 এই 2টা পার্ট দেখো ভাইয়া, এই 2টা পার্ট দেখো। আমরা অনশট এমসিকিউ আগামীকালকের ক্লাসে অনশট এমসিকিউ এবং সৃজনশীল আমরা এবং সংক্ষিপ্ত প্রশ্ন কভার করব ইনশাআল্লাহ, আমাদের ট্রাই থাকবে। তো পার্ট 1 পার্ট 2টা অনুরোধ এই 2টা ক্লাস দেখবা। কেন দেখবা? পার্ট 1-এ আমি তোমাদের বইয়ের এই যে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অঙ্কগুলো সুন্দরভাবে বুঝাই দিছি, আর এই পার্ট 2-তে আংশিক ভগ্নাংশটা বুঝাইছি। তো তোমরা একটু কষ্ট করে ভাইয়া এই 2টা পার্ট অনুগ্রহ পূর্বক আমি অনুরোধ রাখবো সবার কাছে, এই 2টা ক্লাস দেখে নিও। আমার জানি বলা লাগে না নেক্সট টাইম, ঠিক আছে? আমার জানি এই জিনিসটা বলা লাগে না যে তোমাদের যে তোমরা দেখলা না কেন, এটা সেটা, হ্যাঁ এটা জানি ভাইয়া বলা লাগে না তোমাদের, ঠিক আছে? স্যাটারডে সানডে মানডে অনুরোধ ভাইয়া। হ্যাঁ, ষষ্ঠ অধ্যায় ক্লাস নিব, বললাম না সামনের সপ্তাহ থেকে আমি দুই শিফটের ক্লাস নিব, মানে সামনের সপ্তাহ হোক আর যে সপ্তাহে হোক, তো 2 শিফটের আমার টানা 2 সপ্তাহ 2 শিফটের ক্লাস নিতে হবে, সকালে এবং তোমার হচ্ছে রাত্রিবেলা। তাহলে আমাদের এই পুরো রুটিনটা আগের অনুযায়ী আসবে, নাইলে আসবে না, বুঝছো? বুঝছো? তো এটা জানি আমার বলা লাগে না, কালকে জানি শুনি না আমি যদি বলি উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের বেসিক ক্লাস দেখছো, প্রথমে আমি বলবো অনশট ক্লাসে, তখন জানি শুনি না যে ভাইয়া দেখি নাই মনে নাই, তাহলে খবর আছে, যদি না না দেখো তাহলে খবর আছে, বলে দিলাম, ঠিক আছে? আংশিক ভগ্নাংশের ক্লাস যে দেখবে না, আংশিক ভগ্নাংশের ক্লাস যে দেখবে না সে আসলে সৃজনশীল মৃজনশীল যা আছে ও কিচ্ছু পারবে না, সব ওর মাথার মধ্যে দিয়ে যাবে, উপর দিয়ে যাবে। এখন দেখো অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটছে, এটা বাস্তব কথা, অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটছে। কেন জানো? অষ্টক মানে কি? যারা আসলে ইলেকট্রন দান করা মানে আদান প্রদান অথবা শেয়ারের মাধ্যমে যদি বাইরে 8টা ইলেকট্রন হয়, তুমি দেখো ওর বাইরে কয়টা ইলেকট্রন, 2 গ 2 গ 4 গ 6 গ 8 গ 10 গ, ওর কিন্তু 10টা বাইরে ইলেকট্রন, ও কিন্তু অষ্টক পূর্ণ করে না, ও কিন্তু অষ্টক নিয়মের পুরোটাই ব্যতিক্রম। খেয়াল করছো? তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে 3টা, এই 3টা হয়তো বা উঠানো হয় না, 3টা আমাদের অ্যান্সার হবে, এই 1 হবে, 2 হবে এবং 3টা হবে। ডান? আই হোপ বুঝছো। পরে আসি, এই যে হাইড্রোজেন ফ্লোরাইড এর ক্ষেত্রে তুমি দেখো HF ওর কিন্তু আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জ আছে। তো মানে কি আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক মানে কি? যারা এই মানে চার্জ যাদের থাকে ওদেরকে বলা হয় কি পোলারিটি, মানে ওরা পোলারিটি আছে। তো তার মানে আমাদের অ্যান্সার হয়েছে এইটা। 2 এর নিয়ম মেনে চলে। 2 এর নিয়ম কিরকম মেনে চলে? ফ্লোরিনে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো, প্রথম কক্ষপথে 2টা, পরে কত? ফ্লোরিনে কত? 9 না? তাহলে পরে কক্ষপথে 2 4 6 7 8 9। এখন এইখানে একটা কিন্তু হাইড্রোজেন আসবে, ওর সাথে ইলেকট্রন শেয়ার করবে এই ফ্লোরিনের সাথে। তাহলে দেখো এই হাইড্রোজেনে কিন্তু এখন 2টা ইলেকট্রন হয়ে গেছে, তার মানে এটা কিন্তু 2 এর নিয়ম মেনে চলছে, এটা কিন্তু তোমার 2 এর নিয়ম মেনে চলছে। বিষয়টা তুমি বুঝো? এটা কিন্তু তোমার 2 এর নিয়মে মেনে চলছে, 2 এর নিয়ম মেনে চলছে। এই জিনিসটা পানিতে দ্রবণীয় কিনা তুমি জানো, তোমাকে আমি শিখাইছি ভাইয়া, যাদের আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জ আছে ওরা পানিতে দ্রবণীয়। তাহলে এখানে অ্যান্সার হবে 3টা। এখানে অ্যান্সার হবে কি 1 হইব, 2 হইব, 3 হবে। খেলা শেষ।
এগুলো ইজি আছে, এগুলো ভাইয়া তোমরা পারবা, এগুলো ইজি আছে, বিষয়টা বুঝছো? আচ্ছা, যদি বুঝে থাকো নেক্সটে আসি। পরে দেখো ভাইয়া, এটা খেয়াল করো, বলছে কি আর্গনের অনুরূপ ইলেকট্রন বিন্যাস দেখা যায়, মানে আর্গনের মতো। তুমি দেখো আর্গনের হইছে, তুমি জানো 18, আর্গনের হইছে কত ভাইয়া 18। তুমি দেখো প্রথমে বলছে ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস মানে কি ভাইয়া, ক্লোরিনের আমরা জানি কত 17, মাইনাস সাথে কিচ্ছু নাই, মনে মনে ধরতে বিয়ে একটা 1 আছে, মাইনাস থাকলে যোগ করতে হয়, 17 যোগ 1 তাহলে মিলে কত হয় 18। তাহলে আর্গনের লাগে 18, ওই ক্লোরিন মিল আছে, এটা মিল আছে, এটা মিল আছে। পরেরটা হচ্ছে ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম 2+ মানে কি, ক্যালসিয়ামের আমরা জানি পারমাণবিক সংখ্যা কত 20, 2+ মানে কি 2 বিয়োগ করতে হবে, তাহলে 2 বিয়োগ করলে কত হয় 18, তাহলে ক্যালসিয়ামও এই 18-র মতো মিলে যাচ্ছে, এটা ঠিক আছে। ব্রোমিন মাইনাস, তো ব্রোমিন মাইনাস মানে কি বলো, ব্রোমিনের কত, কে কে বলতে পারবা? অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দাও, ফার্স্ট 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 ফার্স্ট। হ্যাঁ, ব্রোমিন মাইনাস ভাইয়া, ব্রোমিন ব্রোমিন ব্রোমিনের কত ভাইয়া 35, তুমি যদি হিসাব করো 35, তাহলে 35 ব্রোমিন মাইনাস বলছে, ব্রোমিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কিন্তু তোমার 35। হ্যাঁ, তাহলে মাইনাস এখানে কিছু নাই, তার মানে 35-এর লাগে মাইনাস থাকলে যোগ করতে হয়, 1 যোগ করলে 36 হয়, তাহলে ওর আর্গনের রয়েছে 18, ওর 36, তার মানে এটা ভুল, তাহলে 1 আর 2 হবে, 1,2 হবে, খেলা শেষ। অ্যান্সার আমাদের 1 আর 2 হবে। ভাইয়া এটাই কথা, কি বুঝি না, আরে ভাইয়া বিষয়টা তোমরা বোঝো না কেন, বোঝো না কেন এই জিনিসটা? এই দ্বিতীয় অধ্যায়ে আমি এই কিছুদিন আগে ক্লাস নিছি ভাই, কিছুদিন আগে এই উচ্চতার গণিতের দ্বিতীয় অধ্যায়ের উপর আমি কিছুদিন আগে ক্লাস নিছি। তোমাকে আমি এখন যা পড়াবো এই 2টা ক্লাস কিছুদিন আগের, এটা তো আহামরি তো 2 বছর আগের ক্লাস না, এই 2টা ক্লাস এই 2 বছর আগের ক্লাস, কিছুদিন আগের ক্লাস। আমি এখন যা শিখাবো এনো সেগুলো শিখে এনো তো সেটা শিখে আনো, তাহলে অসুবিধা কি? আমি তোমার অনশর্ট এমসিকিউ, সৃজনশীল, এবার হচ্ছে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো তো আমি লাইভে নিচ্ছি, এগুলো আমি লাইভে নিব না, কালকে তো আমি লাইভে নিব। তো এই বেসিকটা জাস্ট দেখতে বলছি, বেসিকটা তোমার আইডিয়া করার জন্য বেসিকটা তুমি দেখবা, জাস্ট বেসিকে আমি এখন যা পড়াবো এনে এই 2টা ক্লাসে সেগুলো পড়ানো, মাত্র তোমরা যারা 20 তারিখে নতুন ভর্তি হচ্ছে তার কিছুদিন আগে ক্লাস করানো, তো এখানে আহামরি সমস্যা কি আমার বুঝো, বেসিকটা দেখবা। আমি তো অনশর্ট এমসিকিউ, সৃজনশীল এগুলো তো লাইভে নিচ্ছি, বুঝি না তোমাদের কথা, আমার মাথায় ঢুকতেছে না। এবার তো তোমরা যেরকম বলতেছো বুঝাই 2 বছর আগে ক্লাস সেরকম বলতেছো। আচ্ছা, এবার দেখো পরে আসছে কিন্তু নেক্সট, পানির অণুতে, পানির অণুতে আছে, পানির অণুতে কি আছে? এখানে 1 2 ক খ গ গ দিয়ে তুইছে, এখানে উঠানো একটু ভুল হয়েছে। পানির অণুতে আছে কি আমি বলি, ঘূর্ণায়মান ইলেকট্রন 1 নম্বরে, ঘূর্ণায়মান, ঘূর্ণায়মান ইলেকট্রন, অ্যান্সার দিও, এগুলো পারবা, এগুলো সবাই পারবা। 2 নম্বর মুক্ত জোর ইলেকট্রন, মুক্ত জোর ইলেকট্রন, ইলেকট্রন, এবং 3 নম্বর এই অ্যান্সার দিও, অ্যান্সার দাও, অ্যান্সার দাও, সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। এখন তুমি খেয়াল করো, মানে এই ক খ গ বা মানে 1 2 3 এভাবে দেওয়া আছে, পানির অণুতে কি ঘূর্ণায়মান ইলেকট্রন আছে? ঘূর্ণায়মান ইলেকট্রন থাকে কেন? পানির ভিতরে কি আছে? আমি শিখেছি না, এই পানি, তুমি যদি এটাকে ভাঙো তুমি পাবা হাইড্রোজেন, আর পাবা কি অক্সিজেন পাবা। তো হাইড্রোজেন এসে কিন্তু তোমার ডেল প্লাস, আর অক্সিজেন এসে তোমার ডেল মাইনাস, মনে আছে শিখেছি না, আংশিক ধনাত্মক আর আংশিক। তো বলছে কি ঘূর্ণায়মান ইলেকট্রন, এটা সম্পূর্ণ ভুল কথা, এটা যদি ভুল হয় তাহলে বাকি 2টা তাহলে সত্য, কারণ পানি নিজে কিন্তু একটা সমযোজী বন্ধনে আবদ্ধ, ওদের কিন্তু মুক্তজোর ইলেকট্রন আছে, অবশ্যই মুক্তজোর ইলেকট্রন আছে। তুমি হিসাব করে দেখতে পারো, তুমি গোলা গোলা দাও, অক্সিজেন না, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত 8, প্রথম কক্ষপথে 2টা, পরেরটায় 2 4 5 6টা, আর হাইড্রোজেন 2টা আসছে, তাহলে এখানে কিন্তু হাইড্রোজেন কয়টা আসছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন আসছে, আবার এখানে একটা হাইড্রোজেন আসছে, এরকম আসছে। অথবা চিত্রটা এরকম আঁকাটা ঠিক হয় নাই, আমি তোমাদের বলি, চিত্রটা আঁকার নিয়ম হয়েছে এরকম, 2 4 এই 5 এই 6, তাহলে এই হাতে একটা হাইড্রোজেন আসছে, আবার এইখানে একটা হাইড্রোজেন আসছে, এইখানে একটা হাইড্রোজেন আসছে, এই যে। এখন আমাদের বলছে যে মুক্তজোর ইলেকট্রন আছে, মুক্তজোর ইলেকট্রন কি আছে, তাহলে মুক্তজোর ইলেকট্রন কোনটাকে বলা হয়, যেটা ফ্রি থাকে, এই একটা মুক্তজোর ইলেকট্রন আছে না, তাহলে এটা সত্য। সমযোজী বন্ধন, ওরা সমযোজী এই বন্ধনই, কারণ ইলেকট্রন শেয়ার করছে, তাহলে অ্যান্সার হবে 1 আর
সরি 2 আর 3 হবে, आंसर হবে কি 2 আর 3। ডান। পোলার যৌগ হলো, পোলার যৌগ অর্থাৎ যেখানে আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ আছে, যেমন পানির ভিতরে কিন্তু আংশিক ধনাত্মক ডেল প্লাস এবং ডেল মাইনাস কিন্তু চার্জ আছে, তার মানে এইটা। এবার হচ্ছে কি হাইড্রোজেন ফ্লোরাইড, এটা আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক কিন্তু তোমার চার্জ আছে, এটা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে। এরপরে কি, এরপর আমরা যদি চিন্তা করি এই যে জিনিসটা, এই যে CH3 CH2 ওই সেটাকে কি বলে জানো, মিথ ইথ, এটার নাম হচ্ছে ইথানল, এটার নাম কি ইথানল। তো ইথানলের ভিতরেও কিন্তু, ইথানলও কিন্তু একটা পোলার যৌগ, এটাও, তার মানে আমাদের অ্যান্সার 3টা হবে। তুমি বলবো ভাইয়া 3টা কেমনে, তুমি বলবা 3টা কেমনে, এই ইথানল যে পোলার যৌগ এটা বইয়ে স্পষ্ট লাইন লেখা আছে, দেখো ভালো করে। এই R14 মৌলটির ক্ষেত্রে R14 দ্বারা কি বোঝায়, 14 কেডা, 14 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কেডা, সিলিকন। এখন খেলা হইবে সিলিকন, এর অক্সাইডটি উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। তুমি দেখো R14 সিলিকন অক্সাইডটি উচ্চ গলনাঙ্ক এবং এটি এক পর্যায়সারণীর চতুর্থ গ্রুপের মৌল। এখন এই সিলিকনের পারমাণবিক সংখ্যা 14, ও কোন গ্রুপে আছে এটা আমি পর্যায়সারণীতে শিখাইছি, সেখান থেকে তোমরা এটা বের করতে পারবে না, পারবা। ব্রোমিনের সাথে এটি আয়নিক বন্ধন গঠন করে, না এটা ভুল কথা। তো এই দুইটা সম্পূর্ণ মিথ্যা, অ্যান্সার হবে কিন্তু এইটা, 1 নম্বরটা অ্যান্সার হবে যে এর অক্সাইড হইছে উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট। কারণ আমরা একটু যদি চিন্তা করি যে সিলিকন অক্সাইড, এই যে সিলিকন অক্সাইড কিন্তু এভাবে লেখে, ও নিজে কিন্তু একটা সমযোজী যৌগ, এবং ও কি করে, ওর কিন্তু তোমার, ও কিন্তু ভাইয়া ক্লাস অবস্থায় থাকে, ও কি অবস্থায় থাকে, ক্লাস অবস্থায় থাকে, ক্লাস অবস্থায় থাকে, বিষয়টা বুঝো, ক্লাস অবস্থায় থাকে। অনেকে বলে ভাইয়া বিষয়টা বুঝি নাই। তুমি চিন্তা করো একটা সিলিকন, ওর পারমাণবিক সংখ্যা 14, তার মানে প্রথম কক্ষপথে 2টা, পরেরটা 8টা, এই 10টা, বাকি থাকে 4টা, পরেরটা 4টা, তাহলে ওর কিন্তু 4টা হাত আছে, এটা 4টা হাত আছে। তো এইখানে কিন্তু একটা অক্সিজেন কিন্তু যুক্ত হবে। একটা অক্সিজেনে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো, প্রথম কক্ষপথে 2টা, পরেরটা 6টা, পরে কয়টা ভাইয়া 6টা। এখন এই অক্সিজেন যদি অষ্টক পূর্ণ করতে চায়, ওর 2টা ইলেকট্রন লাগবে, তার মানে ওর বাইরে হাত হয়েছে 2টা। আবার সেম ভাবে এখানে সিলিকন আসবে, সিলিকনের 4টা হাত, সেম ভাবে এখানে একটা অক্সিজেন আসবে, তোমার এইভাবে সেম ভাবে কি আসবে, এখানে একটা অক্সিজেন আসবে, অক্সিজেনের হাত কিন্তু 2টা। আবার এখানে একটা সিলিকন আসবে, সিলিকনের হাত কিন্তু 4টা। বিষয়টা তুমি বুঝো, বিষয়টা তুমি এরকমই বুঝো। আবার তোমার এখানে কিন্তু কি হবে, এখানে এই যে ওই যে অক্সিজেনে কিন্তু আমি দিলাম, তো দাঁড়াও সরি, এই অক্সিজেনের এখানে হবে না, এই যে আবার সিলিকনের পর আবার এখানে একটা অক্সিজেন আসবে, তারপর আবার এখানে একটা সিলিকন আসবে, আবার এখানে একটা অক্সিজেন আসবে। এই হয়েছে তোমার স্ট্রাকচারটা, এভাবে অনেক বড় হবে, তুমি ইচ্ছা করলে বড় করে দিতে পারো। এইটার কাহিনীটা বুঝছো, তুমি নর্মালি গেস করো, তোমার মাথা দিয়ে চিন্তা করো যে সিলিকনের বাইরের শক্তি স্তরে 4টা ইলেকট্রন আছে, তার মানে ও অষ্টক পূর্ণ করতে চাইলে 4টা ইলেকট্রন হয় শেয়ার করবে, না দান করবে, একটা তো কিছু করবে, তার মানে ওর হাত হয়েছে 4টা। আর অক্সিজেন ওর বাইরে 6টা ইলেকট্রন আছে, ও অষ্টক পূর্ণ করতে চাইলে ওর 2টা লাগবে, এই জন্য ওর হাত কিন্তু 2টা। তো আমাদের এই পুরো ক্লাসটা, এই সিলিকন ডাইঅক্সাইড, এই পুরো ক্লাসটা এইভাবে কিন্তু হবে, একটা ঘর টাইপের কিন্তু হবে। বিষয়টা বুঝছো? তিরিশ মিনিট ধরে বলছি স্যার, গুরুত্বপূর্ণ যৌগের নাম পিডিএফ করে দিলে ভালো হতো। বিশ্বাস করো, বিলিভ মি, তুমি আমাকে বিশ্বাস করো যে ভাইয়া, এই যে তুমি বলতেছো গুরুত্বপূর্ণ যৌগ পিডিএফ করে, এখন যৌগ না যৌগমূলক কোনটা, যৌগ তো সবগুলাই গুরুত্বপূর্ণ ভাইয়া। আর এই অধ্যায়ের ক্ষেত্রে তোমরা জানো যে যৌগমূলক আছে, আমি তোমাদের একটু দেখাই, দাঁড়াও। তুমি যে কোশ্চেনটা করছো, এখন যৌগ হইবে না যৌগমূলক হইবে, কোনটা গুরুত্বপূর্ণ, যৌগ না যৌগমূলক? এই অধ্যায়ের ক্ষেত্রে তোমার যৌগমূলক ভাইয়া। এইখানে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তুমি যদি কেমিস্ট্রিতে ভালো করতে চাও, তোমার এই 11টা যৌগমূলকের নাম মুখস্থ রাখতে হবে। তুমি এমসিকিউর পুরো টাইপ, তুমি জাস্ট এইটা নিয়ে পুরো একটা টাইপ তুমি দেখছো না, এমসিকিউতে দেখছো না। যদি কেমিস্ট্রিতে ভালো করতে চাও, তাহলে সেক্ষেত্রে এগুলো একটু এমন, এগুলো কি আহামরি কিচ্ছু না, তুমি পড়ো, একটু পড়ো, এগুলো তোমার একটু মুখস্থ করতে হবে। আর যদি বলো যে গুরুত্বপূর্ণ যৌগ, যৌগ সবই ইম্পর্টেন্ট, ওগুলোর আবার গুরুত্বপূর্ণ, ওগুলো তো আলাদা করে আসে না, আলাদা করে আসে। আমি আশা করছি বুঝছো। হায়ার ম্যাথের ক্লাস কালকে 7:30টায় রাত, প্যারা নিও না। ডান, এটা গেল আমাদের।
পরে আসি, ক্যালসিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস তুমি জানো। ক্যালসিয়াম 2+ মানে কি? ক্যালসিয়ামের হচ্ছে কিন্তু 20, তাই না? কিন্তু 2+ মানে কি? 20 থেকে 2 বিয়োগ করবা, তাহলে 18। এখন দেখো ক্লোরিন মাইনাস ইলেকট্রন বিন্যাস। আচ্ছা দেখি তো ক্লোরিন মাইনাস কি। ক্লোরিন আমরা জানি কি কত, 17 না? তাহলে 17 থেকে কিছু না মানে 1 বিয়োগ করতে হবে, সরি মাইনাস আছে তার মানে 1 যোগ করতে হবে, 18। তাহলে এটা ঠিক আছে। তুমি মিলাই দেখো, তুমি এগুলো মিলাই দেখো, তুমি মিলাই দেখো ভাইয়া। এটা কিন্তু অ্যান্সার কিন্তু কয়টা হবে? এটাও হবে, এটাও হবে, এটাও হবে। তুমি দেখো, তুমি মিলাই দেখো, এগুলো ইজি। যৌগের বন্ধন গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর অক্টেট নিয়ম মেনে চলে। কোনটা আসলে অক্টেট নিয়ম মেনে চলে যৌগের বন্ধন গঠন করে? এখন তোমরা বলবো যে ভাইয়া এই জিনিসটা আসলে বুঝি নাই, যে কোনটা অক্টেট নিয়ম মেনে চলে। অক্টেট নিয়ম মানে কি? সোজা কথা, বাহিরে 8টা ইলেকট্রন থাকবে, 8টি ইলেকট্রন। এই 8টি ইলেকট্রনের যদি কম হয় সেটা কিন্তু নিয়ম মেনে চলে না, আর 8টি ইলেকট্রনের বেশি হলেও কিন্তু নিয়ম মেনে চলে না। বিষয়টা বুঝছো? তো 8টি ইলেকট্রন থাকবে, এটা মাথায় রাখবা। এখন তুমি দেখো CCl4, এটা যদি নিয়ে যদি কাজ করো, তাহলে প্রথমে কিন্তু এটার কেন্দ্রীয় পরমাণু কেটা? কার্বন। তো প্রথম কক্ষপথে 2টা, পরেরটা হয়েছে কয়টা ভাইয়া? কার্বনের কত? 6। এই একটা, এই একটা, এই একটা, এই একটা। তো এই একটা ক্লোরিন আসবে, এই একটা ক্লোরিন আসবে, এই একটা ক্লোরিন আসবে, এই একটা ক্লোরিন আসবে। তাহলে তুমি দেখো এনে একটু খেয়াল করো, এখানে 2টা, এই 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 2 সাইড 6 8, 8টা হইছে। তাহলে ও মেনে চলে। ঠিক সেম ভাবে বোরন ট্রাইক্লোরাইড, এটা দিয়ে চেক করবা। হাইড্রোজেন সালফেট চেক করো, তুমি একটু চেক করো। তুমি হাইড্রোজেন সালফেট একটু দেখো, এখানে কেন্দ্রীয় পরমাণু কেটা? সালফার। তাহলে প্রথম কক্ষপথে কিন্তু ভাইয়া 2টা, পরেরটা হয়েছে কিন্তু তোমার কটা? 8টা, 8 2 কিন্তু 10। পরেরটা সালফার কত? 16, 6টা, 4 5 এই 6। তাহলে এই একটা হাইড্রোজেন, এই একটা। আচ্ছা এটাও তো মেনে চলে, কারণ ওদের বাইরে তো 8টা আছে। আচ্ছা তাহলে এটাও মেনে চলে, এটাও মেনে চলে। বোরন ট্রাইক্লোরাইডটা তুমি দেখো, বোরনের কত ভাইয়া? বোরনের হয়েছে তোমার 5, প্রথম কক্ষপথে 2টা, পরেরটা কটা? পরেরটা হয়েছে কিন্তু 3 আর 2 5 না, 3টা। তাহলে 1টা 2টা 3টা, কিন্তু ট্রাইক্লোরাইড মানে 3টা ক্লোরিন আসবে। তাহলে এখানে একটা ক্লোরিন আসবে, এখানে একটা ক্লোরিন আসবে, এখানে একটা ক্লোরিন আসবে। তুমি যদি হিসাব করে দেখো, এখন হিসাব করো, এখানে 2টা, এই 2টা সাইডটা, এখানে 6টা। তুমি যদি এটাকে নিয়ে কাজ করো, তুমি দেখবা ওর বাইরে 8টা নাই, তার মানে এটা হবে না। বলছে কি নিয়ম মেনে চলে। তাহলে 1 নাম্বার আর 3 নাম্বার, 1 আর 3 নাম্বার। এই আমি বুঝাইতে পারছি? অনেকই তোমরা বুঝছো, একেবারে ক্লিয়ার। এগুলো ক্লিয়ার, এগুলো ক্লিয়ার, এগুলো নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। তো আলহামদুলিল্লাহ আমাদের শেষ। আমরা 186টার মতো আমরা দেখতে পাচ্ছ, 186টার মতো। তো ওভারঅল বলতে গেলে আমরা এমসিকিউ করছি 180টার মতো। আমরা এমসিকিউ একেবারে প্রপারলি করছি 180টা, শুধু পঞ্চম অধ্যায়। এই যা করাইছি না, এর যদি বাইরায় কোনো এই অধ্যায় থেকে এমসিকিউ আসে, তখন তুমি বইলো যাও, তখন তুমি রিফাত ভাইকে জামুন সাহেব বইলে দিলাম কথা। এই 8টা টাইপ শিখেছি। কয় টাইপ শিখেছি? 8টা টাইপ শিখেছি। এর বাইরা দিয়ে একটা এমসিকিউ আসবে না, এর মধ্যে দিয়ে আসতে হবে, সোজা কথা। 186টা করাইছি তোমারে, তুমি বোঝো, চিন্তা করে দেখো তুমি। এখানে আমি ইচ্ছা করলে এখান থেকে 100টা করাইতে পারতাম না, কিন্তু আমি চাচ্ছি, কারণ এগুলো ইজি। তো এগুলো ইজি, তুমি টাইপ আকারে শিখলে এগুলো ইজি। এখন তুমি বলো এমসিকিউ পানি পানি কিনা, আমাকে একটু জানাও, তাহলে আমি শিফট হবো ইতে, এই যে তোমার সৃজনশীলে। বলো, ডান। এই যে নাইম ইসলাম, একটা মাথা দিছো, কল্লার মতো দিছো, এবার একটা শার্ট দিছো, এবার একটা পেন্টু দিছো। বাহ, খুব ভালো লাগছে বিষয়টা। সেই একটা প্রথমে কি দিছো? এটা মাথার মতো দিছো, তারপর একটা জামার মতো দিছো, তারপর একটা পেন্টু দিছো। বাহ, ভাইয়া একটু বলেন ওয়েবসাইটে কিভাবে ক্লাসগুলো দেখবো? আমি অনুরোধ রাখবো, যারা একটু ঠান্ডা মাথায়, তুমি যদি ওয়েবসাইট দিয়ে ভর্তি হও, ওয়েবসাইটে যাবা, গিয়ে লগ ইন আছে না, লগ ইন একটা চাপ দিবা, ওইখানে তোমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবা। তুমি রেজিস্ট্রেশন করে ভর্তি হও নাই, তো তখন ইউজার নেম পাসওয়ার্ড দিল্লা না, যেটা দিল্লা ওইটা দিয়ে লগ ইন করবা। এবার ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড, ওই ড্যাশবোর্ডে একটা চাপ দিবা, তাহলে তুমি ক্লাস দেখতে পারবা। যদি না পারো, তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। হোয়াটসঅ্যাপ বলবা যে ভাইয়া আমার ওয়ার্ডার নাম্বার হইছে এইটা, কিন্তু আমি ক্লাস দেখতে পারতেছি না। বাস, তোমাদের ওইটা দেখে তারপর তোমাদের জানানো হবে। ওকে।
ভাইয়া ক্লাস গঠনটা একটু এঁকে দেখান প্লিজ। ক্লাস গঠনটা কোনটা জানি তোমার বেসিক ক্লাসে আঁকছিলাম, বুঝছো? ক্লাস গঠনটা তো আমি বেসিক ক্লাসে আঁকছিলাম না, কোনটার জানি, কোনটা আমার তো খেয়ালও নাই, মনে করাই দিতে পারবো একটু কোনটা জানি আঁকছিলাম আমি, বুঝছো? তো দাঁড়াও আমি আর একটা কাজ করি, দাঁড়াও তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি তোমাদের একটু আর একটু দেখাই দিই, দাঁড়াও একটা 2 মিনিট লাগবে, 2টা মিনিট লাগবে বুঝাইতে তোমাদের। তুমি দেখো আমি সিলিকন ডাইঅক্সাইড দিয়েই দেখাই। এই সিলিকন ডাইঅক্সাইড এটার ধরো ক্লাস গঠন তোমাকে বললো, আঁকতে বললো, সাপোজ এটা ক্লাস গঠনটা, তাহলে তুমি কি করবা? তুমি নর্মালি গেস করবা, তুমি চিন্তা করবা। ক্লাস গঠনে আরো আছে, আরো কোনটা দিয়ে করলাম, সোডিয়াম ক্লোরাইড দিয়ে করছিলাম, সেটা আমার খেয়াল নাই, বুঝছো? তো যাই হোক, সিলিকন ডাইঅক্সাইডের যদি ক্লাস গঠন আমরা সৃজনশীলও দেখবো, সৃজনশীলও দেখবো। তুমি দেখো সিলিকন এর ইলেকট্রন যদি তুমি গোল্লা গোল্লা দিয়া বের করো না, এই যে দেখো প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে কিন্তু তোমার 8টা, হ্যাঁ 8 আর 2 কত 10টা, তাহলে পরের কক্ষপথে কয়টা ভাইয়া? 4টা, 1টা 2টা 3টা 4টা, এই এসে তোমার সিলিকন। এখন এই সিলিকন ও যদি, কারণ সিলিকনের পারমাণবিক সংখ্যা 14, ও যদি অষ্টক পূর্ণ করতে চায় হয় এই 4টা কাউকে দিতে হবে, নাহলে কারো কাছ থেকে 4টা আনতে হবে অষ্টক পূর্ণ করতে চাইলে। এই জন্য আমরা বলবো সিলিকনের হাত হয়েছে 4টা, 1টা 2টা 3টা এই 4টা, বিষয়টা বোঝো। এইবার আসি কিন্তু ভাইয়া অক্সিজেন, তুমি যদি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করো তাহলে প্রথম কক্ষপথে 2টা, পরে কক্ষপথে হয়েছে কয়টা? 6টা, 2 এই যে 6, এই যে অক্সিজেন, কারণ অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, 6 আর 2 8। আর এই অক্সিজেন ও যদি অষ্টক পূর্ণ করতে চায় ভাইয়া, ওর কিন্তু 2টা ইলেকট্রন লাগবে। কয়টা ইলেকট্রন লাগবে? 2টা ইলেকট্রন লাগবে যদি অষ্টক। তুমি খেয়াল করবা যে অষ্টক পূর্ণ, এই অষ্টকের দিকে খেয়াল করবা যে অষ্টক পূর্ণ করতে কয়টা ইলেকট্রন লাগতেছে। তাহলে যেহেতু 2টা, তার মানে এই জন্য এই অক্সিজেনের হাত হয়েছে এই 2টা, এই একটা হাত, এই একটা হাত। আবার এখানে একটা সিলিকন আসবে, আমরা জানি যে সিলিকনের হয়েছে কিন্তু এই যে 4টা হাত। আবার এখানে একটা অক্সিজেন আসবে, আবার সেম ভাবে এখানে একটা সিলিকনের 4টা হাত। আবার এখানে একটা অক্সিজেন আসবে, অক্সিজেন আমরা জানি 2 হাত। আবার এখানে একটা সিলিকন আসবে, সিলিকন আমরা জানি 4 হাত। হিসাব করো। হ্যাঁ, আবার এখানে একটা অক্সিজেন আসবে, অক্সিজেন আমরা জানি 2 হাত। হ্যাঁ, আবার এখানে একটা সিলিকন আসবে, সিলিকন আমরা জানি 4 হাত। আবার এখানে একটা অক্সিজেন আসবে, অক্সিজেন হয়েছে কিন্তু 2 হাত। আবার এখানে একটা অক্সিজেন হবে, অক্সিজেনের 2 হাত। আবার এখানে একটা সিলিকন আসবে, সিলিকনের 4 হাত। আবার এখানে একটা অক্সিজেন আসবে, কারণ অক্সিজেনের 2 হাত। তুমি দেখো স্ট্রাকচারটা দেখো। আবার এখানে একটা অক্সিজেন আসবে, অক্সিজেনের 2 হাত। আবার এখানে একটা সিলিকন আসবে, সিলিকনের 4 হাত। আবার এখানে একটা অক্সিজেন আসবে, অক্সিজেনের 2 হাত। আবার সিলিকনের তোমার হয়েছে 4 হাত। এখানে আবার একটা অক্সিজেন আসবে, কারণ অক্সিজেনের 2 হাত। আবার এখানে অক্সিজেন আসবে, এই তো এখানে 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 আবার এখানে একটা অক্সিজেন আসবে। বিষয়টা তুমি দেখো, এই স্ট্রাকচার। ক্লাস ইজি, ক্লাস ইজি, ক্লাস ইজি। ইলেকশন কিছু বুঝতেছি না। সাইয়া, এই সুইট প্রিন্স, তোমাকে মার দেব, বুঝছো? কি লাগছো তুমি? সাইয়া লাগছো কেন? হ্যাঁ, তোমরা দি গণিত ব্যাজের মতো দুষ্টামি শুরু করছো, ইংরেজি ব্যাজের মতো দুষ্টামি শুরু করছো। হ্যাঁ, লেখছে কি জানো? লেখছে সাইয়া, ইলেকট্রন আর ইলেকশন, কিছুই বুঝতেছি না। এখন তোমাকে আমি কিভাবে বুঝাইতে পারি বলো তো? তুমি অনেক ছোট, তুমি ইলেকট্রন বুঝতে পারবা, ইলেকশন বুঝতে পারবা না। ইলেকশন মানে রাজনীতি, রাজনীতিতে অনেক চাল আছে, ওটা তোমার বুঝতে হলে আর একটু বড় হতে হবে। ঠিক আছে, আচ্ছা ডান। আমি আশা করছি ক্লিয়ার। ভাই আমি প্রি টেস্টে পরীক্ষা সেপ্টেম্বর মাসে, তাই কিছু বলেন এই সাবজেক্ট নিয়ে। ক্লাসগুলো করো, যা করাচ্ছি এগুলোই আসবে, এগুলো ভিতর থেকে আসবে, প্যারা নিও না। ওরে পোলারিটি জিনিসটা তো বেসিক ক্লাসে সহজ করছি, বেসিক ক্লাসে সহজ করে দিছি ভাইয়া। আচ্ছা আমরা সৃজনশীলে শিফট হই এখন, অসুবিধা আছে? তো আমরা সৃজনশীল দেখি ভাইয়া। এই যে সৃজনশীলটা তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়াও, এটা চট্টগ্রাম বোর্ড 2024-এর একটা সৃজনশীল। আমরা কিন্তু সৃজনশীলে শিফট হইলাম, দাঁড়াও তোমরা একটু ওয়েট করো। আমরা কিন্তু ভাইয়া কতবার তোমাদেরকে বলবো,
রুটিন অনুযায়ী আমি তো অসুস্থ ছিলাম, এজন্য রুটিনটা এখন এলোমেলো হয়েছে। কতবার তোমাদেরকে বলবো, আমি বলছি সামনের সপ্তাহ থেকে বা যেই সপ্তাহে আমি শুরু করি না কেন, সামনের সপ্তাহ হোক আর পর সপ্তাহ হোক, টানা 2 থেকে 3 সপ্তাহ 2 শিফটে ক্লাস হবে। সকালে নিব এবং এই রাত 7:30টায় নিব। তা 2 শিফটে ক্লাস নিলে হইবে কি, তখন ওই যে গ্যাপটা না, ওই গ্যাপটা কিন্তু তখন আমাদের ইনশাল্লাহ ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, আমি বুঝাইতে পারছি তোমাদের? আমি যদি অসুস্থ না থাকতাম তাহলে এই জিনিসটা তো এরকম হইতো না, বা এখন একটু টাইম নিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। কিন্তু 2 শিফটে যদি আমরা বেশি না 2 সপ্তাহ যদি ক্লাস করি, 2 সপ্তাহ, তাহলে সকালে আর রাতে, তাহলে কিন্তু আমাদের পুরো জিনিসটা কিন্তু আগের মতো করে চলে আসবে। এই আর কিছু না, বুঝাইতে পারছি আমি? দেখো, এখন আমাদের গত ক্লাসে মনে হয় সম্ভবত আমি তোমাদের দেখাইছিলাম, সংক্ষিপ্ত প্রশ্ন দেখাইছিলাম, শর্ট কোশ্চেন, মনে আছে? আচ্ছা, এখন দেখো তাহলে একটু খেয়াল করি। আমরা 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 দেখব এটা কোন বোর্ডে আসছে। চট্টগ্রাম বোর্ড 24-এ আসছে। দাঁড়াও, এই যে যেগুলো দেখাচ্ছি না, এগুলো কিন্তু তোমার টেস্ট পরীক্ষার জন্য, কিন্তু এগুলা এখানে যে কটা সৃজনশীল এই কটাই করলি এনাফ টেস্ট পরীক্ষার জন্য। সাজেশনে দেখছো না? আচ্ছা, এই যে দেখো চট্টগ্রাম বোর্ড 2024 পি আছে। আমি যদি একটু হিসাব করি, প্রথম কক্ষপথে 2টা পার্টে 2 4 6 6 আর 2 8টা, তাহলে 8 পারমাণবিক সংখ্যা কেডা বলো তো? এখানে পি কেডা? 8 হয়েছে কেডা? অক্সিজেন গেল এটা। এবার এটা হচ্ছে 2 8 10 11 11 কেডা? সোডিয়াম। এবার আসছে কিন্তু আর হচ্ছে 2 10 12 14 15, এটা হচ্ছে কিন্তু ফসফরাস। এটা হচ্ছে 2 10 12 14 16 17, এই 17 হচ্ছে কিন্তু ক্লোরিন। বাস, এখানে যে কয়টা দেওয়া ছিল প্রত্যেকটা আমরা আলাদা আলাদা ভাবে বের করছি। এখন আসি আমরা গ নাম্বার দেখবো, পি ও কিউ। আর এই ক খ এগুলো আমরা পরে দেখবো, বাট ক এর জন্য যে সাজেশন দিব তোমাদের ইনশাল্লাহ, আর খ তো অলরেডি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়াই আছে, ওগুলো পড়লেই হবে। পি এবং কিউ মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। পি আর কিউ। তাহলে এখন পঞ্চম অধ্যায়, শোনো, পঞ্চম অধ্যায় সৃজনশীলে তুমি যদি ফুল মার্ক পাইতে চাও তাহলে কিছু বুদ্ধি খাটাইতে হবে। পঞ্চম অধ্যায়ের জন্য বুদ্ধি একরকম, চতুর্থ অধ্যায়ের জন্য বুদ্ধি একরকম, ষষ্ঠ অধ্যায়ের জন্য বুদ্ধি একরকম। বিষয়টা বুঝছো? যেমন চতুর্থ অধ্যায় আমি তোমাদের বলছিলাম ওই যে পর্যায় সারণী, যে পর্যায় সারণীর সৃজনশীলে তুমি যদি ফুল মার্ক পাইতে চাও, ইলেকট্রন বিন্যাস কইরা স্যারদেরকে দেখাইতে হবে মাস্ট। সোজা কথা, গহা যেই কোশ্চেন করুক, যেমন এখানে পি এবং কিউ, তার মানে এই যে পি কেডা, এই যে পি ধরা হয়েছে অক্সিজেন, এই অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করতে হবে 1s2 2s2 2p6, এইভাবে কিন্তু তোমার ইলেকট্রন বিন্যাস করতে হবে। 2p6 না, এটা হয়তো 2p4 হবে। হ্যাঁ ঠিক আছে, 2p4। এইভাবে কিন্তু তোমার পর্যায় সারণী সৃজনশীল সমাধান করার জন্য এইভাবে, আবার তৃতীয় অধ্যায় সৃজনশীল সমাধান করার জন্য এইভাবে, প্রত্যেকটা গ এবং গতে, তাহলে স্যাররা তোমাদের ফুল মার্ক দিবে। না বললেও, ইলেকট্রন বিন্যাস না করতে বললেও তারপরও ইলেকট্রন বিন্যাস করতে হবে। আমি বুঝাইতে পারছি? আমি কিন্তু এই কথা কিন্তু বলছিলাম তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায়ের জন্য। এরপরে আসি, তাহলে বলবা যে ভাইয়া পঞ্চম অধ্যায়ের জন্য বুদ্ধি কি? পঞ্চম অধ্যায় ফুল মার্ক পাওয়ার জন্য তোমার গোল্লা গোল্লা দিয়ে চিত্র রাখতে হবে, এই হচ্ছে বুদ্ধি। আর গ নাম্বারে মার্ক কত খেয়াল করো, সৃজনশীলে মার্ক হচ্ছে 3 মার্ক। তাহলে 3 মার্কের জন্য তোমার 3টা স্টেপ বানাইতে হবে। আমি বানাই, দেখো, তাহলে তোমরা শর্টকাটে বুঝতে পারবা। গ নাম্বার তুমি লাগবা উদ্দীপক হতে, এই যে উদ্দীপক হতে যে ইনফরমেশন দেখে দেখে লাগবা, এটা হচ্ছে প্রথম স্টেপ। তাহলে দেখো উদ্দীপক হতে, তাহলে উদ্দীপক হতে কি, তোমাকে পি আর কিউ নিয়ে কাজ করতে বলছে। তাহলে পি চিত্রটি হচ্ছে, পি চিত্রটির লেখবা বানিয়ে, যে পি চিত্রটির পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা একটু বানিয়ে লাগবা, মানে বানিয়ে পৃষ্ঠা ভরে ফেলবা। পারমাণবিক সংখ্যা কত? 8। তাহলে এবার লাগবা যা অক্সিজেন। খেলা শেষ। এবার আছে কিন্তু কিউ, তাহলে দেখো কিউ চিত্রটির পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। তাহলে কিউ চিত্রটির পারমাণবিক যে সংখ্যাটা সেটা কত ভাইয়া? 11। তাহলে 11 যা কি, যা হচ্ছে কিন্তু তোমার সোডিয়াম। আমার কথা ক্লিয়ার? এই গেল আমাদের কিন্তু হচ্ছে কিন্তু প্রথম স্টেপ শেষ। দ্বিতীয় স্টেপে বলছে পি ও কিউ মৌল দ্বারা গঠিত যৌগ। এখন লাগবা যে পি ও কিউ দ্বারা গঠিত যৌগ, গঠিত যৌগ। তাহলে গঠিত যৌগ কি হবে? অক্সিজেন আর সোডিয়াম। পি ও কিউ বা গঠিত যে যৌগ, গঠিত যৌগের, হ্যাঁ সোডিয়াম গঠিত যৌগ হচ্ছে লাগবে কি? সোডিয়াম অক্সাইড। লেখছো? এটা লেখার পরে
আমি তোমাদের স্টেপগুলো শিখাই, আমি তোমাদের স্টেপগুলো, ওটা চাপাই যাস, স্টেপগুলো আমি তোমাদের শিখাই। এই যে সোডিয়াম অক্সাইড, এরপর তুমি ঠান্ডা মাথায় চিত্র আঁকবা। এই চিত্র আঁকা, এই লেখাটা, এগুলো দ্বিতীয় স্টেপের মধ্যে। তাহলে তোমার তুমি ঠান্ডা মাথায় লেখো, ঠান্ডা মাথায় লেখো, লেখবা যা চিত্রের মাধ্যমে দেখানো হলো, যা চিত্রের মাধ্যমে, প্রত্যেকটা সৃজনশীল এইভাবে মাধ্যমে দেখানো হলো। ওকে, এবার দাও, কমা দাও। তো পি এ চিত্র আঁকো। প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে কয়টা? 2, 4, 5, 6 দিলাম আমি, ঠিক আছে। সোডিয়াম অক্সাইড, তাহলে সোডিয়াম অক্সাইড তো এরকম হওয়ার কথা না, সোডিয়াম অক্সাইড তো, সোডিয়াম অক্সাইড, আচ্ছা আমি তোমাদের একটু বুঝাইতেছি, একটু খেয়াল করো ভাইয়া। সোডিয়াম অক্সাইড, তুমি যদি অক্সিজেনের বাইরায় দেখো, ও যদি অষ্টক পূর্ণ করতে চায় এই অক্সিজেনটা, ওর কিন্তু ভাইয়া 2টা ইলেকট্রন লাগবে, কারো কাছ থেকে ধার করতে হবে। তার মানে অক্সিজেনের যোজনই তাহলে কত? 2। তাহলে আমরা জানি যোজনে কিন্তু একজনের তো অন্যজনের জায়গায় যায়, তাহলে এই 2টা কিন্তু সোডিয়ামের জায়গায় যাবে। আর সোডিয়ামের বাইরায় কিন্তু একটা আছে, ও অষ্টক পূর্ণ করতে চাইলে একটা দিয়ে দেবে, আর এক যাবে অক্সিজেনের কাছে। এই নিয়ম শিখেছি না? তাহলে পুরোটা হিসাব করলে Na2, এই এক দেওয়া যা না দেওয়া তা, অর্থাৎ Na2O হবে, তাহলে Na2O হবে। ওকে, তাহলে এইটার সাথে তুমি যোগ করবা, স্যারদেরকে দেখাবা কিউ কি হয়েছে। কিন্তু 17 প্রথম কক্ষপথে 2টা, পরেরটা হয়েছে তোমার 8টা, 8 আর 2 10, পরেরটা হয়েছে 7টা, 2, 4, 6, এই 7। এখন তুমি একটা জিনিস ভাবো, আমার জায়গা নাই, ওর অক্সিজেনের 2টা ইলেকট্রন লাগবে, কিন্তু এই ক্লোরিন ওকে একটা ইলেকট্রন দিতে পারতেছে, আর একটা ইলেকট্রন পাইবে কই? আরো একটা ক্লোরিন এখানে আঁকতে হবে। নিচে আঁকো, আর একটা ক্লোরিন আঁকো, নিচে, নিচে আর একটা আঁকো, মানে এটা নিচে আর একটা আঁকো। 2, আমি আপাতত আঁকতেছি, ধরো এইটাই, এটা ওরে দিবে, এটা স্যারদেরকে একটু দেখাবা। মানে এখানে ক্লোরিন কিন্তু 2টা আসবে, কারণ একটা ক্লোরিন কি বলে, ধুর কি দিয়া কি করায়, সোডিয়াম হইবে কি, সোডিয়াম 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 সোডিয়াম। তাহলে প্রথম কক্ষপথে 2টা, পরেরটা হইবে তোমার 8টা, পরেরটা হইবে এই একটা ইলেকট্রন ওরে দিয়ে দিবে। এটা কিন্তু তোমার সোডিয়াম, কে? সোডিয়াম। তাহলে একটা সোডিয়াম একটা ইলেকট্রন দিছে। এখন এইখানে তো তোমার হচ্ছে আরো একটা ইলেকট্রন লাগবে অষ্টক পূর্ণ করতে, এই জন্য আরো একটা সোডিয়াম আসবে, সেটা বুঝছো? আর একটা ধরো, আর একটা সোডিয়াম আসলো, এটা কিন্তু ওরে এখানে দিয়ে দিল, এইখানে দিছে, এখানে দিছে। এখন দেখো 2, 4, 6, এই 8 হয়েছে। এবার একটা টান দিবা, টান দিয়া এবার যদি পারো একসাথে লিখতে, আর লেখা লাগে না, এতটুকু লেখা, টান টান দেওয়ার কোনো দরকার নাই, জাস্ট এতটুকু স্যারদেরকে দেখাবা। এরপরে আমাদের ফাইনাল কাজ কিন্তু শেষ হয় নাই। এরপরে ভাইয়া আমাদের যেটা করতে হবে, এবার লেখবা, একটু তোমাদের এখানে লিখতে হবে যে ভাইয়া কি লিখতে হবে, যে দেখো এইখানে তুমি যেটা করছো মেনলি, যেটা এইখানে এই সোডিয়াম কিন্তু একটা ইলেকট্রন দিয়া দিছে। সোডিয়াম এখানে দাতাকে, মানে কে দান করছে? সোডিয়াম কিন্তু দান করছে, বুঝছো? আর কে গ্রহণ করছে? অক্সিজেন। তাহলে আমরা কিন্তু যে দান করে তাকে আগে লিখি, যে সোডিয়াম এখানে একটা ইলেকট্রন দিয়া দিছে এবং সোডিয়াম প্লাস হইছে, বুঝছো? সোডিয়াম কিন্তু, এখন তুমি বলবা যে ভাইয়া আপনি তো সোডিয়াম 2টা আঁকছেন, তাহলে এখানে তো সোডিয়াম আপনি একটা দিলেন, এখানে 2 দিবেন না? হ্যাঁ, এখানে আমার 2 দিতে হবে, কারণ 2টা সোডিয়াম, বিষয়টা তুমি বোঝো। একটা সোডিয়াম, একটু খেয়াল করো, একটা সোডিয়াম একটা ইলেকট্রন দিয়া সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে, বুঝছো? তাহলে যদি 2টা সোডিয়াম হয়, তাহলে 2টা সোডিয়াম কয়টা ইলেকট্রন দিবে? 2টা ইলেকট্রন দিবে, এবং কয়টা সোডিয়াম প্লাস হইবে? 2টা সোডিয়াম প্লাসে পরিণত হবে। ওকে, অপর দিকে তুমি দেখো অক্সিজেন কিন্তু এখানে এক অক্সিজেন ওই 2টা ইলেকট্রন গ্রহণ করছে। তার মানে আমরা কিন্তু লিখতে পারি যে এই একটা অক্সিজেন ওই একটা ইলেকট্রন কিন্তু গ্রহণ, মানে সরি, ওই 2টা ইলেকট্রন ও নিজে একলা গ্রহণ করছে, কারণ ও অষ্টক পূর্ণ করতে ওর 2টা ইলেকট্রন লাগবে, এবং অক্সিজেন মাইনাসে কিন্তু পরিণত হয়েছে। কে? ও শুধু মাইনাস না, যেহেতু 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে 2 মাইনাসে কিন্তু পরিণত হয়েছে। এই খেলাটা স্যারদেরকে দেখাইতে হবে যদি ফুল মার্ক পাইতেছ। এরপরে এটা বুঝছো, এবার একটা টান দিবা। এখানে দেখো প্লাস 2টা ইলেকট্রন মাইনাস 2টা কাটাকাটি যায়, কাটাকাটি কিন্তু দিবা না। এখন তুমি যেটা করবা, তুমি যোগ করবা, এখানে 2টা সোডিয়াম যোগ এই অক্সিজেন, এটা তো কাটাকাটি গেল। এবার তুমি দাগ দাও, এখানে থাকতেছে 2টা সোডিয়াম প্লাস, এখানে থাকতেছে অক্সিজেন মাইনাস, ফাইনালি তুমি যেটা পাবা সোডিয়াম অক্সাইড। সোডিয়াম অক্সাইড, এই যে 2টা,
এই 2টা কিন্তু ওর এখানে যাবে, এই যে সোডিয়াম 2 হয়ে গেল, বাস শেষ, আমরা কিন্তু ফাইনালি পেয়ে গেলাম। এখন এই শেষ, এটা কিন্তু আমাদের দ্বিতীয় স্টেপ শেষ। এরপর তৃতীয় নাম্বার স্টেপে আমাদের বলছে কি পি ও কিউ মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করে। এবার লিখবা লাস্টে এখন একটা লাইন তুমি লিখে দিবা তোমার নিজের মতো কইরা, তুমি এখন লাস্টে একটা লাইন লিখে দেবা। লাস্টে লাইন বলতে এখানে তুমি ব্যাখ্যাটা দিয়ে দেবা, 3 নাম্বার স্টেপে ব্যাখ্যাটা দিয়ে দেবা। ব্যাখ্যাটা কিরকম দিবা, তুমি তো এখানে সংক্ষেপে লেখছো যে পি ও কিউ দ্বারা আগে চিত্র আঁকছো, এখন চিত্র আঁকার পর এবার যে এই যে কাহিনীটা করছো যে তুমি লিখবা যে 2টা সোডিয়াম, এগুলো তোমরা ব্যাখ্যায় লিখতে হবে যে এখানে 2টা সোডিয়াম 2টা ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে দিছে, অপরদিকে অক্সিজেন ওই 2টা ইলেকট্রনকে গ্রহণ করে ফাইনালি সোডিয়াম অক্সাইডে পরিণত হয়েছে। এটা ব্যাখ্যায় দিয়ে দেবে, আমি বলতেছি, তুমি লিখবা যে এখানে লেখো, এটা 3 নাম্বার স্টেপে, এখানে 2টি সোডিয়াম 2টি ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে দিছে, দান করেছে, দিয়ে দিছে তো আসলে ওটা তো আমাদের ভাষা, বাট একটু শুদ্ধ ভাষা লাগবা। অক্সিজেনকে দান করেছে। অপরদিকে ভাই কি, অপরদিকে এই যে তোমার হচ্ছে অক্সিজেন, একটি অক্সিজেন 2টি ইলেকট্রন আচ্ছা দান করেছে এবং দান করে তোমার 2 সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে। এটা একটু লিখে দেবা, 2 সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে। এগুলো বানিয়ে লেখা তো, বুঝছো, তোমার মতো করে লিখে দেবা। এগুলো আহামরি যে আমি যা দিই সেগুলোই দিতে হবে এরকমটা না, তোমার ইচ্ছা মতো দিবা। এবং একটা অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে O2 মাইনাসে পরিণত হয়েছে। এইবার লাগবে অবশেষে দুজনে মিলিত হয়ে সোডিয়াম অক্সাইড বন্ধন গঠন করছে। এই হইছে তোমার সৃজনশীল লেখার সিস্টেম, এটাই প্রপার নিয়ম। তুমি যে সৃজনশীল করতে যাবা এই ক্যাটাগরি তুমি এইভাবে লিখে দেবা। স্যাররা যদি 1 মার্কও কমাইতে পারে তখন তুমি বইলো। এখন বলো এই পুরো জিনিসটা বুঝছো কিনা, এটা বুঝছো কিনা, তাহলে আমি সামনে যাব। বলো আমাকে বলো এই পুরো জিনিসটা বুঝছো কিনা, না কারো কোনো বুঝতে অসুবিধা আছে? বলো। এখানে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে ভাইয়া, শোনো এটা কি যৌগ তুমি সেটাও লিখে দিতে পারো। বন্ধন তোমার হচ্ছে সোডিয়াম অক্সাইড, এখানে লিখে দিতে পারো আয়নিক বন্ধন গঠন করছে, কারণ যেহেতু ইলেকট্রনের আদান প্রদান হয়েছে তার মানে এটা আয়নিক বন্ধন, এটা তো জানোই। শিয়াবুদ্দিন কি সমস্যা ভাইয়া তোমার, বলো। অবশ্যই দেবে ফুল নম্বর, এটা বুঝছো? আর একবার বুঝতে গেলে তোমাদের কি এই জিনিসটা সমস্যা আছে, বুঝছো? আমি তোমাদের আর একটা স্লাইড দিয়ে বুঝাই। যেমন তোমরা দেখো সোডিয়াম ক্লোরাইড, এটা দেখো, হ্যাঁ এই সোডিয়াম ক্লোরাইড ধরো বললো এটার ব্যাখ্যাটা দিতে, তুমি আগে চিত্র আঁকবা ঠান্ডা মাথায়, 5ম অধ্যায় তো চিত্র আঁকতে হবে, 5ম অধ্যায় থেকে কোশ্চেন আসলে চিত্র আঁকতে হবে। এবার তুমি কি করবা, এই যে সোডিয়াম আমরা জানি একটা, এই সোডিয়াম এখানে কিন্তু ইলেকট্রন দান করছে, তাহলে যে সাইরা দেয় সে কিন্তু মাইনাস হয়। আচ্ছা আমি কি এটার ব্যাখ্যা দিচ্ছিলাম তোমাদের? যেমন সোডিয়াম একটা ইলেকট্রন যদি দেয় তাহলে একটা ইলেকট্রন এই যে মাইনাস হবে, ইলেকট্রনের মাথা সবসময় মাইনাস হয়। যে সাইরা দেয়, যেমন আমার কাছে 5 টাকা আছে, আমি এখান থেকে তোমাকে 2 টাকা দিলাম, তাহলে বলো তো আমার কাছে কয় টাকা থাকবে? তুমি বলবো 3 টাকা। আমি বললাম তুমি অঙ্কের মাধ্যমে হিসাব করো, তুমি বলবো আপনার কাছে 5 টাকা আছে, আমাকে 2 টাকা দিছেন, তাহলে আমি 3 টাকা। তুমি বলবা এই অঙ্কে এইভাবে হিসাব করছো, ঠিক সেম একটা সোডিয়াম যদি একটা ইলেকট্রন কাউকে দিয়া দেয়, যেমন আমার কাছে 5 টাকা ছিল, আমি তোমাকে 2 টাকা দিয়ে দিছি, তুমি বিয়োগ করছো, ওইখানে যদি তুমি বিয়োগ করতে পারো এখানে তুমি বিয়োগ করবা না? অবশ্যই। তাহলে একটা ইলেকট্রন সাইডে দিলে
সোডিয়াম যে ইলেকট্রন দান করে সে ধনাত্মক। এই অপরদিকে এই একটা ক্লোরিন এই ইলেকট্রন, ধরো তোমার কাছে 60 টাকা ছিল, আমি তোমাকে 2 টাকা দিছি। এখন আমি যদি বলি যে তুমি হিসাব করো, তুমি কেমন হিসাব করবা? তুমি বলো ভাইয়া 7 আর 2 9 টাকা, আমার কাছে এখন 9 টাকা আছে অঙ্কের মাধ্যমে। এখন তুমি কি করছো? যোগ করছো। তাহলে এই ক্লোরিনটা ওই একটা ইলেকট্রনকে গ্রহণ করছে, এজন্য এখন প্লাস হইবে না? ইলেকট্রন সবসময় নেগেটিভ, তাহলে ক্লোরিন তখন মাইনাসে পরিণত হবে। বাস, এবার তুমি হিসাব করবা, এটা কাটাকাটি, এনে থাকতেছে সোডিয়ামের লাগে তুমি ক্লোরিন যোগ করবা, আবার এনে থাকতেছে সোডিয়াম প্লাস প্লাস হচ্ছে ক্লোরিন মাইনাস, পুরোটা হিসাব করলে এখানে একসাথে সোডিয়াম ক্লোরাইড, এটাই নিয়ম। রিফাত স্যার, আপনার নাম কি? ও আচ্ছা, আমার নাম তুমি জিজ্ঞেস করতেছো? হ্যাঁ, আচ্ছা আমার নামটা জানি কি, আমি আই হোপ আই ডোন্ট নো, বিকজ আমি আসলে ভুলে গেছি যে আমার আসলে নামটা কি। সিরিয়াসলি আমি বুঝছি না যে আমার আসলে নামটা কি, আমি ভুলে গেছি। যখন আমার মনে পড়বে তখন আমি তোমাকে বলবো, অবশ্যই আমার নামটা তোমাকে বলবো, ঠিক আছে? আমি বর্তমানে ভুলে গেছি আমার আসলে শিওর নামটা কি, আমি আই ডোন্ট নো, আমি জানি না। ঠিক আছে, মনে আসলে আমি তখন শিওর তোমাকে বলবো, তুমি টেনশন করো না, আমি বলবো অবশ্যই, সিরিয়াসলি আমি বলবো, ঠিক আছে? ফিজিক্স কি আরো প্র্যাকটিস করানো হবে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, ডান আমাদের এটা। এরপরে দেখো পরেরটা, দেখো পরেরটা দেখো। এটা আমরা এখন কি দেখবো? আমরা ঘ নাম্বারটা একটু দেখবো। ঘ নাম্বারে কি তা কইছে দেখো, আর ও এস মৌলের বন্ধন গঠনকাল এর একটি যৌগের ক্ষেত্রে অষ্টক নিয়ম ভঙ্গ করে। তাহলে সেম ভাবে ভাইয়া তুমি এই আর এ আছে কিন্তু ফসফরাস, আর এস এ আছে তোমার হচ্ছে কিন্তু ক্লোরিন। তাহলে ওরা যেহেতু বন্ধনের কথা বলছে, সেম ভাবে তুমি চিত্র আঁকবা ওদের মাধ্যমে, যে বন্ধনটা এটা একটু স্যারদেরকে এইভাবে চিত্রের মাধ্যমে দেখাবা। এরপরে চিত্রের মাধ্যমে দেখাইলে তুমি দেখবা যে আসলে অষ্টক বলছে কি, অষ্টক নিয়ম ভঙ্গ করে। অবশ্যই অষ্টক নিয়ম ভঙ্গ করে, কারণ তুমি একটু নর্মালি গেস করো, ওর বাইরায় আছে 5টা, ও যদি অষ্টক পূর্ণ করতে চায় ওর লাগবে কিন্তু 3টা, আর ওর লাগবে মাত্র একটা। তাহলে এখানে অষ্টক, এখানে ওরা যদি একসাথে যুক্ত হয় তাহলে অনেক বেশি, 8টার কিন্তু বেশি কিন্তু ইলেকট্রন এখানেই হবে। নাফিজা ভাইয়া কমেন্টে রিপ্লাই দেন। জি ভাইয়া বলো, কি সমস্যা বলো। ঠিক আছে, এটা পারবা কে কে বলো? একেবারে ঠান্ডা মাথায় 4টা নিয়মে 4টে স্টেপে তুমি কিন্তু লিখে দিবা, পারবা না? পারবা? হাত তুলো। এখন অনেকে বলবে ভাইয়া পারবো না, বিষয়টা পারবো না। দেখো আমি তোমাকে একটু দেখাই, যে বলছে কি আর ও এস মৌলের বন্ধন গঠনকালে। আচ্ছা আমরা একটু দেখি, আমরা আরে আছে কিন্তু ফসফরাস, তাহলে তুমি ঠান্ডা মাথায় লেখো, আমি তোমাকে বুঝাইতেছি। তুমি লেখো যে উদ্দীপক হতে, আমি একটু শর্টকাটে করাই, তোমরা ব্যাখ্যাটাকে তোমরা লিখে নিও। তাহলে উদ্দীপক হতে, উদ্দীপক হতে, তাহলে আর এর পারমাণবিক পারমাণবিক সংখ্যা কত? তোমার হচ্ছে 15। তাহলে যা কি ফসফরাস। এরপরে কি আর এর পর কি? আর এস, এস এর এস এর পারমাণবিক সংখ্যা, এবার লাগবা এস এর পারমাণবিক পারমাণবিক লেখো, পারমাণবিক সংখ্যা কত? 17। তাহলে যা কি, যা হচ্ছে ক্লোরিন। ঠিক আছে, এখন তুমি চিন্তা করো যে অতএব আর ও এস দ্বারা গঠিত যৌগ, গঠিত যৌগ কি ভাইয়া? গঠিত যৌগ সেটা হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড, শুনুন দেখছো না, এবং আরেকটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। মানে এই দুইজন মিলে কিন্তু ট্রাইক্লোরাইডও গঠন করবে, পেন্টাক্লোরাইডও কিন্তু গঠন করবে, দুইটা জিনিসই কিন্তু তোমার। এই আয়শা, তোমার তোমার আমি শিওর এটা তোমার হচ্ছে কিন্তু ফেক আইডি, শিওর আমি। তুমি ওগুলো কি লিখতেছ?
এগুলো কি লিখতেছো? হ্যাঁ বলো। এখন তাহলে তুমি এই যে দেখো, এখন তুমি লিখবা অতএব ফসফরাস ট্রাইক্লোরাইড এর চিত্র বা গঠন চিত্র লিখবা, গঠন চিত্র লেখো, গঠন চিত্র। তাহলে লেখো ফসফরাস ট্রাইক্লোরাইড, এখানে মেইন কেটা ফসফরাস, তাহলে প্রথম কক্ষপথে 2টা, পরেরটায় ভাইয়া 8টা, 8 আর 2 আমরা জানি কত ভাইয়া 10, পরেরটায় কয়টা ভাইয়া 15 না, তাহলে 2, যেহেতু ট্রাইক্লোরাইড 3টে ইলেকট্রন আসবে তাহলে 3, 4, এই 5, তাহলে এইখানে একটা ক্লোরিন আসবে প্রথম কক্ষপথে 2টা, পরেরটায় 10টা, হ্যাঁ, পরেরটায় 2, 4, 6, এই 7টা, এখানে একটা ক্লোরিন আসবে। সেম ভাবে প্রথম কক্ষপথে ভাইয়া 2টা, পরেরটা হয়েছে কিন্তু তোমার 8টা, 8 আর 2 10, পরেরটা হয়েছে কিন্তু 2, 4, 6, এই 7, এখানে একটা ক্লোরিন। আবার প্রথম কক্ষপথে ভাইয়া 2টা, পরেরটায় কিন্তু তোমার 8টা, আর এখানে কিন্তু তোমার সেম এইটা ক্লোরিন। এখন তুমি ভাবো ভাইয়া এইখানে খেয়াল করো, এই জিনিসটা কিন্তু এই যে তুমি বলবা যে আমাদের বলছে যে অষ্টক নিয়ম মেনে চলে কি না, ওই কোশ্চেনটা কিন্তু করছে। এখানে 2, 4, 6, 8, তাহলে তুমি ঠান্ডা মাথায় লিখতে পারো যে এখানে লিখতে পারো, এখানে এই চিত্রের নিচে লাগবে এখানে ফসফরাস ট্রাইক্লোরাইড অষ্টক নিয়ম মেনে চলে, গেল আমাদের এটা। এখন তোমার দেখতে হবে ফসফরাস পেন্টাক্লোরাইড এটা মেনে চলে কিনা। এবার লিখবা আবার, লেখো আবার, এটা লেখো কি ফসফরাস পেন্টাক্লোরাইড এর গঠন চিত্র, গঠন চিত্র সিম্পল। সেম ভাবে লেখো প্রথম কক্ষপথে 2টা, পরেরটায় তোমার ভাইয়া 8টা, 8 আর 2 হয়েছে কিন্তু তোমার 10, পরেরটায় হয়েছে কয়টা 5টা, কিন্তু যেহেতু 5টা ক্লোরিন আসবে তাহলে এন 1টা, 2টা, 3টা, 4টা, এই 5টা আমি আঁকলাম। এখন দেখো পুরো জিনিসটাকে, পুরো ব্যাপারটাকে আমি একটু করি। এখন এখানে একটা ক্লোরিন আসবে প্রথম কক্ষপথে 2টা, পরেরটায় তোমার 8টা, এই হচ্ছে 10টা। এই চিত্র আঁকা কিন্তু শিখতে হবে, নাহলে কিন্তু মার্ক দিবে না। 2, 4, 6, এখানে একটা ক্লোরিন আসলো। সেম ভাবে প্রথম কক্ষপথে 2টা, পরেরটায় 8টা, আর 2 এসে কিন্তু 10, পরেরটায় 2, 4, 6, এই 7, এখানে একটা ক্লোরিন। সেম ভাবে এখানে প্রথম কক্ষপথে 2টা, পরেরটায় তোমার হয়েছে 8টা, আর 2 হয়েছে 10, পরেরটা হয়েছে কয়টা 2, 4, 6, এই 7, এখানে একটা ক্লোরিন। আবার সেম ভাবে প্রথম কক্ষপথে 2টা, পরেরটায় 8টা, হ্যাঁ, পরেরটা হয়েছে কয়টা 2, 4, 6, এই যে 7, এখানে একটা ক্লোরিন। আবার প্রথম কক্ষপথে 2টা, পরেরটা হয়েছে তোমার 8টা, হ্যাঁ, পরেরটায় 2, 4, 6, এই 7, এখানে একটা ক্লোরিন। এখন তুমি দেখো ফসফরাস পেন্টাক্লোরাইডের চিত্রটা দেখো। টি.এইচ. নাসিম, কি করতে আসছো ভাইয়া ক্লাসে? তুমি কি করতে আসছো? তুমি কি লেখছো ওখানে, কি লেখছো? এটা কি মানে এটা ক্লাস নাকি অন্য কিছু বলবো আমাকে? এটা কি ক্লাস নাকি রোমান্স করার জায়গা বলো? এটা কি ক্লাস নাকি রোমান্স করার জায়গা? আচ্ছা, ফাউল যদি কেউ কোনো কথা লেখে তাহলে আমি তাকে ডিরেক্টলি গ্রুপ থেকে ব্যান করে দেব। ভাইয়া গণিত গ্রুপে অ্যাড দেন প্লিজ। ওরে ভাইয়া আমার কমেন্ট কি যায় না বলো? আচ্ছা ডান। তাহলে তুমি এখন দেখো, খেয়াল করো, এখন আমি যেটা দেখাতে চাই, এখানে 2টা, এনে 4টা, এই 6টা, এই 8টা, এনে 10টা, টোটাল কিন্তু কয়টা হয়েছে 10টা। তাহলে তুমি লিখবা ঠান্ডা মাথায়, তুমি লিখবা যে PCl5 এ তুমি দেখতে পারতেছো ফসফরাস এর সর্বশক্তি স্তরে 10টি ইলেকট্রন আছে।
যা অষ্টক নিয়ম নিয়ম মেনে চলে না, মেনে চলে না, শেষ, আর কিছু লাগবে না। এবার যদি পারো বাংলা ব্যাখ্যা দিতে, এই যে যা যা করছো এগুলো যদি পারো তাহলে দিবা। এগুলো ইজি, একেবারে সোজা ভাইয়া। চিত্র আঁকতে যদি না পারো তাহলে কিন্তু খবর আছে মনুরা, তোমাদের হোমওয়ার্ক দিব আজকে, এবার চিত্র তোমাদেরই দিতে হবে। আমি আর কমেন্ট করব না, পড়ায় মন দিলাম ভাইয়া। আচ্ছা আয়েশা, কি হয়েছে ভাইয়া তোমার? বুঝি না তোমাদের পালা টালা, আমি বুঝি না, কিছুই বুঝি না। ডান আমাদের এটা, ওকে ডান, পানি পানি, পুরো জিনিসটা পানি পানি হইলো। নেক্সট আসি পরেরটা। পরে বলছে কি দেখো, এটা কোন বোর্ডে আসছে ধরো, এটা হচ্ছে যশোর বোর্ড 2024 আসছে, যশোর 24 আসছে সৃজনশীল। দেখো 9 নাম্বার, ওয়াইয়ের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ব্যাখ্যা করো। এটা 3 অধ্যায়, এটা হচ্ছে তোমার অধ্যায় 9 লেখা, অধ্যায় 9 না, এটা 3 অধ্যায়েরই, 3 অধ্যায় পড়াইছি স্বাভাবিক নিয়ম কেন ভঙ্গ করে, একটু দেখে নিও। গ নম্বরে, ওয়াই এবং জেড দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবণীয় হলেও এক্স ও জেড দ্বারা গঠিত যৌগ পানিতে অদ্রবণীয়। তার মানে তোমার এখানে চিত্র আঁকতে হবে সুন্দরভাবে। আর যারা পানিতে দ্রবণীয় সেক্ষেত্রে কিন্তু তোমার একটা চিত্র আছে, ওই চিত্রটা কিন্তু সবাই কিন্তু তোমরা আঁকতে পারো না? অবশ্যই পারো। তুমি দেখো ওয়াই এবং জেড দ্বারা গঠিত যৌগ, তাহলে তুমি এখন ঠান্ডা মাথায় এই ম্যাথটা করার জন্য তুমি লিখবা উদ্দীপকে, লেখো উদ্দীপকে। উদ্দীপকে কি, যে ওয়াই হলো, ওয়াই সমান সমান কি আছে, পর্যায় কত, পর্যায় কত আছে 8, পর্যায় আছে তোমার, সরি এটা 4 হবে, পর্যায় 4 এবং শ্রেণী হয়েছে কত 11, শ্রেণী 11। তাহলে তুমি চিন্তা করো 4 নাম্বার পর্যায় এবং 11 নাম্বার, 11 নাম্বার না, এটা হবে তোমার 1 নাম্বারে ভাইয়া, 1 নাম্বার, 1 নাম্বার 4 নাম্বার পর্যায় এবং তোমার হচ্ছে এর শ্রেণী বা দূর কি লেখি আজব তো, এখানে ভুল লাগছে কেন তো, এবং গ্রুপ, গ্রুপ হচ্ছে কিন্তু 1 নাম্বার। তাহলে 1 নাম্বার গ্রুপে 4 নাম্বার পর্যায়ে কেটা আছে, হাইড্রোজেন, হিলিয়াম, সরি হাইড্রোজেন, হ্যাঁ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তাহলে কে হইতে পারে ভাইয়া বলো তো, কে হইতে পারে, কে হইতে পারে, কে হইতে পারে, কে হইতে পারে, বলো 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 বলো, কে হইতে পারে? তুমি দেখো গ্রুপ নাম্বার 1 এবং পর্যায় নাম্বার 4, বলো পর্যায় 4 এবং গ্রুপ 1, কেডা? আচ্ছা এটা কি ওয়াই না? এই ওয়াইটা কিন্তু তুমি গ হইতে পাবা। এখানে মনে হয় একটু মিস্টেক আছে বুঝছো ভাইয়া, গ্রুপ 1 না, গ্রুপ 11 হইব, গ্রুপ 11, গ্রুপ 11 হবে। তো যা হচ্ছে কিন্তু তোমার কপার, যা কপার গ্রুপ 11 হবে বুঝছো, যা হচ্ছে তোমার কপার। এটা গেল। এবার বলছে কি জেড, জেড কেডা ভাইয়া বলো তো, জেড ইকুয়াল কি আছে, জেড ইকুয়াল কি আছে, NH2 NP5, NH2 NP5, যেখানে n এর মানটা কিন্তু দেওয়া আছে কত 3 ভাইয়া। তাহলে তুমি চিন্তা করো যে n ইকুয়াল 3 হলে তাহলে আমরা লিখবো জেড ইকুয়াল তাহলে 3s2 3p5, তাহলে 3s2 3p5 লাস্টে তুমি চিন্তা করো, আমরা বের করবো এই সিস্টেমে যে এটা এই 3 কি, 3 হইছে পর্যায়, তার মানে পর্যায় হইছে 3 নাম্বার, আর এস এর পরে পি আছে, 5 আর 2 কত ভাই 7, তাহলে গ্রুপ হইছে কি 7 নাম্বার। কিন্তু 7 এর লাগে যেহেতু এস এর পরে যদি পি থাকে, আমরা কিন্তু জানি যে যদি ভাইয়া এস এর পরে পি থাকে, যদি তোমার কি থাকে এস এর পরে পি থাকে, তাহলে এই 7 এর লাগে 10 যোগ করতে হবে, তাহলে যোগ করলে কত হয় 17, তাহলে 17 নাম্বার গ্রুপ এবং পর্যায় হচ্ছে 3। তাহলে তুমি চিন্তা করো যে 17 নাম্বার গ্রুপ, এটা লিখে দিতে পারো যে 17 নাম্বার গ্রুপ, যে 17 নাম্বার গ্রুপ, নাম্বার গ্রুপ
এবং পর্যায় 3। তাহলে যা কি, তাহলে 17 নম্বর গ্রুপ আছে ফ্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। তার মানে এটা হবে যা হয়েছে ক্লোরিন হবে। কি হবে? ক্লোরিন। তুমি বলবো যে ভাইয়া এটা কিভাবে আপনি বের করলেন, যে ক্লোরিন কিভাবে বুঝলাম? এটা আমরা বের করছি, জাস্ট তুমি পর্যায়টা দেখবা কত নাম্বার পর্যায়। আর এস এর পরে পি আছে, আমরা গ্রুপ বের করার 3টা নিয়ম শিখছি। যদি এস এর পর পি থাকে তাহলে তার সাথে 10 যোগ করতে হয়, তাহলে এই জন্য আমাদের 17 আসছে। তো এই জন্য এটা পড়বে কি ভাইয়া? ক্লোরিন পড়বে। ওকে, তো যাই হোক, এটা আমাদের গেল। এরপরে আসি এক্স এবং জেড দ্বারা গঠিত যৌগ। এগুলা তুমি আগে বের করে নিবা। এক্স আছে কিনা দেখো তো, এবার লাগবা যে এক্স ইকুয়াল কি আছে তোমার NH2NP2, যে ডট 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 NH2NP2। তাহলে তুমি দেখো লাগবা কি N=2 হলে, এটা বলছে না, ওরা বলে দিচ্ছে না, N=2 হলে। তাহলে তুমি এখন চিন্তা করো X= ডট 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 2S2 2P2। এখন তুমি চিন্তা করো এইখানে 2 দ্বারা কি বোঝায়? পর্যায়। তাহলে পর্যায় কত নাম্বার? পর্যায় হচ্ছে 2 নাম্বার। এবং গ্রুপ, এটা তুমি দেখাইতে পারো স্যারদেরকে, ভালো হবে যে গ্রুপ হয়েছে কত নাম্বার? গ্রুপ হয়েছে তোমার এস এর পরে পি আছে, তার মানে 2 আর 2 কত? 2 যোগ 2। এস এর পর যদি পি থাকে তার লাগে 10 যোগ করতে হয়। 2 আর 2 4, তার মানে টোটাল হয়েছে কিন্তু 14। তাহলে 2 নাম্বার পর্যায় এবং 14 নাম্বার গ্রুপ। এখন তুমি চিন্তা করো যে এটা আসলে কিন্তু কি হইতে পারে। তুমি চিন্তা করো ভাইয়া, তুমি চিন্তা করো কোনটা কোনটা হইতে পারে। এটা হয়েছে কিন্তু ভাইয়া তোমার কার্বন, যা হচ্ছে কি, যা হচ্ছে তোমার কার্বন। তাহলে কার্বনের কত পারমাণবিক সংখ্যা? 6। ওকে, তুমি অন্যভাবে চিন্তা করতে পারো, এই 2s এর আগে এমনিতেই এখানে 1s বসবে, তো 1s2 2s2 2p2, তাহলে 2 এর 2 4 এর 2 6। এই তো, এভাবে তুমি চিন্তা করো, তোমার ইচ্ছা, তোমার এটা, এগুলো ইজি আছে। তুমি এটাকেও লাগলে তুমি বলবা ভাইয়া 3s2, তাহলে এটা ক্লোরিন কিভাবে বুঝবো? তুমি ফিল আপ করো, তুমি 1s2 2s2 2p6, এই তো 3s2 3p5। তাহলে হিসাব করো, এনে 10টা 12টা আর 5টা 17টা, এই তো ক্লোরিন 17। তুমি গ্রুপ আর পর্যায় বের করতে পারলে এবার তুমি পুরোটা মিলাবা, মিলেলেই হইবে, আর কিছু লাগবে না। এবার বাকি আছে কিন্তু আমাদের জেড। জেড কি? আচ্ছা, জেড কি আমরা বের করছি? জেড বের করছি, হ্যাঁ জেড আমরা বের করছি, মোটামুটি শেষ। এখন আমরা ফার্স্টে ওয়াই আর জেড দ্বারা গঠিত যৌগ লেখো। অতএব ওয়াই ও জেড দ্বারা গঠিত যৌগ। তাহলে তুমি চিন্তা করো, ওয়াই এ আছে কেটা? তুমি যা পাইছো, ওয়াই পাইছো কেটা? কপার, কপার পাইছো না? আর জেডে পাইছে কেটা? ক্লোরিন। তার মানে আমাদের কি হবে? কপার ক্লোরাইড। তাহলে গঠিত যৌগ হচ্ছে কি? কপার ক্লোরাইড। কপারের পর কিন্তু জিঙ্ক, তো এখানে কিন্তু তোমার 2টা ইলেকট্রন থাকে, এই 2টা কিন্তু ওর কাছে যাবে, কপার ক্লোরাইড। এখন তুমি চিন্তা করো, আর এবং আরেকটা জিনিস কিন্তু ওরা বলছে, এবং আমরা একসাথে লিখি এক্স ও জেড দ্বারা গঠিত যৌগ। এটা লিখে নাও, এক্স ও জেড দ্বারা গঠিত যে যৌগ। তাহলে তুমি চিন্তা করো, এক্স তুমি কি পাইছো? এক্স তুমি পাইছো তোমার হচ্ছে কার্বন, আর জেড তুমি কি পাইছিলা? ক্লোরিন, কার্বন ক্লোরাইড। এখন কার্বন ক্লোরাইড কি রকম হবে? কার্বনের বাইরায় সাইডে আছে, ও কখনো ইলেকট্রন দান করতে পারবে না, হয়তো বা শেয়ার করবে, তাহলে 4টা শেয়ার করবে, এই জন্য 4 আসবে। তার মানে ও কিন্তু ইলেকট্রন শেয়ার করছে। আর এইখানে কপার ক্লোরাইড, এখানে কিন্তু ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। তাহলে যেটা আদান প্রদান হয়, তার মানে এটা আয়নিক যৌগ, এটা সমযোজী যৌগ। তুমি ফার্স্টই ধরতে পারছো। এখন এই জিনিসটা আয়নিক যৌগ, যারা আয়নিক যৌগ ওরা অবশ্যই পানিতে দ্রবীভূত হবে, আর এটা সমযোজী যৌগ, ও জীবনও পানিতে দ্রবীভূত হইবে না। তুমি প্রথমেই ধরতে পারছো। এখন পুরো বিষয়টা তোমার সুন্দরভাবে ঠান্ডা মাথায় ব্যাখ্যা দিতে হবে। এবং আয়নিক যৌগের যেটা, এটা একটু তোমার ব্যাখ্যাটা চিত্রের মাধ্যমে কিন্তু তোমার দিতে হবে। তুমি আগে একটা কাজ করতে পারো, তুমি আগে যেটা যেটা কোনটা নিয়ে কাজ করবা, এখন তুমি কপার ক্লোরাইড নিয়ে আগে কাজ করো। হ্যাঁ, এখন তুমি লাগবা এখন কপার ক্লোরাইড হতে, এটা নিয়ে এখন তুমি কাজ করবা। কপার ক্লোরাইডের ক্ষেত্রে তুমি ঠান্ডা মাথায় তুমি লাগবা যে এখানে কি হয়েছে, যে কপার পরমাণু 2টি ইলেকট্রন, ঠান্ডা মাথায় লাগবা, 2টি ইলেকট্রন ক্লোরিনকে দিছে, ক্লোরিনকে দান করেছে। ক্লোরিনকে কি দান করছে? কপার। এটা একটু চিন্তা করো, 2টি ইলেকট্রন দান করেছে, ক্লোরিনকে দান করে তোমার কপার 2+A
পরিণত হয়েছে, এই জিনিসটা লাগবা, পরিণত হয়েছে। আবার যদি পারো চিত্র গোল্লা গোল্লা দিয়ে চিত্র আঁকলে অসুবিধা নাই, তুমি যেভাবে লেখো। এবং অপর দিকে কি করছে, ক্লোরিন দুইটি ইলেকট্রনকে গ্রহণ করে ক্লোরিন -এ পরিণত হয়েছে। বিষয়টা বুঝাইতে পারছি আমি? যেহেতু ও দুইটা ইলেকট্রন কিন্তু গ্রহণ করছে, বিষয়টা বুঝছো? যেহেতু ও দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে তুমি 2 ক্লোরিন মাইনাস দিয়ে দাও, এটা দিয়ে দিতে পারো, না দিলে অসুবিধা নাই, ক্লোরিন মাইনাসে পরিণত হয়েছে। এই যে এখন শোনো, আমাদের যে কোশ্চেনটা করছিল যে ওয়াই এবং জেড দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবণীয় হইলেও ওইটা অদ্রবণীয়। এখন তুমি দেখো, এবার লাগবা যা একটি আয়নিক যৌগ, লাগছো? এটা আয়নিক যৌগ না, কারণ ইলেকট্রন আদান প্রদান হয়েছে। এবার লাগবা কি, এবার লাগবা যে আমরা জানি কি জানো, যে যারা আয়নিক যৌগ লেখো, আয়নিক যৌগ পানিতে দ্রবণীয়, আয়নিক যৌগ পানিতে দ্রবীত হয় বা দ্রবণীয়, এই জিনিসটা একটু সুন্দরভাবে লিখবা। এবার লাগবা নিচে চিত্রের মাধ্যমে দেখানো হলো, নিচে চিত্রের মাধ্যমে ধরো সাপোজ আমি সংক্ষেপে লিখলাম, দেখানো হলো। তাহলে তুমি চিন্তা করো যে ভাইয়া আমি একটু তোমাকে বলি, এখানে কপার দুইটা ইলেকট্রন দান করছে, তার মানে কপার কিন্তু 2+ হয়েছে, এটা গোল্লা দাও। ক্লোরিন কিন্তু গ্রহণ করছে, তার মানে ক্লোরিন কিন্তু মাইনাসে হয়েছে, কারণ যারা দান করে তারা পজিটিভ, যারা গ্রহণ করে তারা নেগেটিভ। এখন ওর পাশে যেহেতু ও পানিতে দ্রবণীয়, তাহলে যদি পানিতে দ্রবণীয় হয়, তাহলে ওর পাশে কিন্তু এখন এই যে তোমার কি বলে পানি আসবে, পানির অণু কিন্তু আনতে হবে। প্লাসের পাশে কে আসে, মাইনাস আসে। তাহলে আমরা জানি পানির ক্ষেত্রে H2O এর ক্ষেত্রে ও কিন্তু প্লাস আর অক্সিজেন কিন্তু মাইনাস, এটা কিন্তু তোমরা সকলেই জানো। তাহলে আমাদের যে জিনিসটা আসবে এইভাবে, এই যে অক্সিজেন, এই দুই হাতে দুইটা হাইড্রোজেন আসবে, কারণ এটা ডেল প্লাস, আবার এই হাইড্রোজেনটাও ডেল্টা প্লাস, আর এই অক্সিজেনটা কিন্তু ডেল্টা মাইনাস। এইভাবে কিন্তু আমাদেরও এটা আসবে, ঠিক আছে? এখানে কিন্তু শুধু ডেল মাইনাস না, 2 ডেল মাইনাস হবে। কেন? কারণ অক্সিজেন কিন্তু দুইটা ইলেকট্রনকে গ্রহণ করছে, এজন্য 2 ডেল মাইনাস, শুধু ডেল মাইনাস দিতে পারবা না। আবার এখানে একটা অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এটা কিন্তু 2 ডেল মাইনাস, এখানে তোমার ডেল প্লাস, এটাও ডেল প্লাস। আবার এখানে একটা অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন, এই যে এখানে ডেল প্লাস, এখানে ডেল প্লাস, এটা 2 ডেল মাইনাস। আবার এখানে একটা অক্সিজেন, হ্যাঁ, এখানে হাইড্রোজেন, এখানে কিন্তু 2 ডেল মাইনাস, এখানে কিন্তু তোমার ডেল প্লাস, শুধু ডেল প্লাস। এই চিত্রটা কিন্তু এইভাবে। ক্লোরিন মাইনাসের ক্ষেত্রে মাইনাসের কাছে কি আসে, তুমি আসবা না, প্লাস আসে, ভালো কানেকশন আছে। তাহলে যদি প্লাস কে, পানির ভিতরে প্লাস হয়েছে তোমার হাইড্রোজেন, তাহলে এখন হাইড্রোজেন আগে আসবে, কারণ ও প্লাস, কারণ প্লাস আর মাইনাস কাছাকাছি থাকে, দেখো প্লাস আর মাইনাস কাছাকাছি, তাহলে ওই 2 ডেল মাইনাস দূরে দূরে থাকবে এখন। তো এখানে অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন, একটু ভালো করে লেখো, এখানে ডেল প্লাস, ডেল প্লাস, 2 ডেল মাইনাস। আবার এখানে অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে এখানে ডেল প্লাস, এখানেও ভাইয়া ডেল প্লাস, এটা কিন্তু 2 ডেল মাইনাস। আবার এখানে একটা অক্সিজেন, হ্যাঁ, 2 ডেল মাইনাস, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে ডেল প্লাস, এখানে ডেল প্লাস। এই পুরো চিত্রটা হয়েছে। যদি তোমার পানিতে দ্রবীভূত হয়েছে কিনা এরকম কোশ্চেন করলেই তখন কিন্তু তোমার এইভাবে চিত্র আঁকতে হবে, মাস্ট, বাস। বুঝছো? বুঝছো? এই জিনিসটা বোঝো না, এই জিনিসটা বোঝো না। আচ্ছা, একটা পানিকে ভাঙলে তুমি কি পাবা, এটা তুমি বোঝো না? সবাই জানো তো এটা, আমি তো বেসিকই দেখাই নাই। দেখো, তুমি একটা পানি ধরো, এটাকে তুমি ভাঙবা, তাহলে তুমি যদি এটাকে ভাঙো, তাহলে তুমি পাবা এই একটা অক্সিজেনের হাতে, মানে দুই হাতে দুইটা হাইড্রোজেন আসবে। তুমি বলবা ভাইয়া অক্সিজেনের দুইটা হাত কেন? ওই যে সিলিকন ডাইঅক্সাইডই তো দেখাইলাম
যে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে দেখবা 6টা। এখন এই অক্সিজেন ও যদি অষ্টক পূর্ণ করতে চায় ওর ইলেকট্রন লাগবে কয়টা? 2টা না? এজন্য ওর হাত কিন্তু 2টা। হ্যাঁ, এখন এই অক্সিজেনের কিন্তু তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। এই আর হাইড্রোজেন কি করবে? ইলেকট্রন দান করতে পারবে, ও কারো কাছ থেকে গ্রহণ করতে পারবে না। যে ইলেকট্রন দান করে সে হইছে পজিটিভ, এজন্য ও হইছে কিন্তু আংশিক ধনাত্মক, ডেল প্লাস। ও হইছে কি? আংশিক ধনাত্মক। আর অক্সিজেন যেহেতু পর্দা শ্রেণীর একেবারে ডানে, ও কিন্তু ইলেকট্রন গ্রহণ করতে পারবে। যে গ্রহণ করে সে কি? নেগেটিভ। বাট কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 2টা। এজন্য ও হইছে কিন্তু 2 ডেল মাইনাস। যেমন হাইড্রোজেন পর্দা শ্রেণীর একেবারে বামে, যারা বামে থাকে ওরা ইলেকট্রন ছাইরিয়া দেয়, মানে দান করে দেয়, আর যারা দান করে ওরা ধনাত্মক হয়। এই জন্য হাইড্রোজেন আংশিক ধনাত্মক হয়েছে, ডেল প্লাস। আর অক্সিজেন কিন্তু পর্দা শ্রেণী দেখবে একেবারে ডানে, আর যারা ডানে থাকে ওরা কিন্তু ইলেকট্রন গ্রহণ করে, আর যারা ইলেকট্রন গ্রহণ করে ওরা কিন্তু নেগেটিভ হয়। কিন্তু এই অক্সিজেন অষ্টক পূরণ করার জন্য 2 ইলেকট্রন ওর লাগবে, এই জন্য ও হবে 2 ডেল মাইনাস। এই পুরো জিনিসটাই কিন্তু আমরা এইখানে কিন্তু আঁকছি, এই যে এই পাশে 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 আইকে দিছি। এই ক্লিয়ার ভাইয়া? বুঝছো? ক্লিয়ার ভাইয়া? বুঝছো? এখন বলো। আচ্ছা বলো, এখন বলো পুরো বিষয়টা বুঝতে পারছো কিনা? এখন বলো পুরো বিষয়টা বুঝতে পারছো কিনা? বলো। ওই সাইডে আচ্ছা, তো যাদের এই জিনিসটা বুঝতে অসুবিধা আছে, শোনো তোমরা ই কইরো, তোমরা হচ্ছে ভাইয়া ই কইরো, ওই যে বেসিক ক্লাসটা ভালো করে দেখো। হ্যাঁ, শোনো, এটা হয়েছে কি জানো? এটা তুমি যদি পানিকে ভাঙো, পানিকে যদি তুমি ভাঙো, মানে পানিকে যদি তুমি ভাঙলে তখন এই জিনিসটা পাবা। পানির ভিতরে আংশিক ধনাত্মক চার্জ এবং আংশিক ঋণাত্মক চার্জ আছে। এই চার্জ থাকার কারণে ও একটা পোলার যৌগ। আমার কথা বুঝছো? এটা তো আমি বেসিক ক্লাসে আলোচনা করছি, আমার যতটুকু মনে পড়ে। তোমরা বেসিক ক্লাস দেখছো, এই অধ্যায়ের 5ম অধ্যায়ের ক্লাস দেখছো? না দেখলে শুরুর দিকে 2টা ক্লাস আছে, 2nd নাম্বার ক্লাস আমি সম্ভবত আলোচনা করছি। ঠিক আছে? বেসিক আয় রে, বেসিক ক্লাস কই বাবা? ওয়েবসাইটে যাও, আমি একটু দেখাই তোমাদের। এই যে ওয়েবসাইটে উচ্চতা গণিত, এই যে দেখো রসায়ন, এই যে রসায়নের যে 5ম অধ্যায়ের এই প্রথম ক্লাস, এই 5ম অধ্যায়ের 2য় ক্লাস দেখতে পাচ্ছ? তুমি তোমার ওয়েবসাইটে যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে ক্লাস দেখতে পারবা। আশা করছি আমার স্টুডেন্ট যারা আছো তোমরা সকলেই বুঝছো। এই ছোট্ট বিষয়টা যদি না বোঝো তাহলে কি বুঝবা? আমি অবাক হয়ে গেলাম। বাস আমাদের কিন্তু কোনটা নিয়ে কাজ করছি? কপার ক্লোরাইড নিয়ে কাজ করছি। এখন আমরা কি নিয়ে কাজ করব বলো? এখন আমরা কিন্তু কাজ করব হচ্ছে কিন্তু এই কার্বন মনোডাইট্রাইট টেট্রাক্লোরাইড নিয়ে কাজ করব। এখন তুমি লিখবা যে কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে, এবার লিখবা এখন, বা আবার লেখো, আবার কার্বন টেট্রাক্লোরাইড কি? একটা সমযোজী যৌগ। তুমি বলবা যে ভাই এটা কিভাবে সমযোজী যৌগ হলো? কারণ হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এই কার্বন CCl4 হয়েছে। এই জিনিসটা একটু লিখে দেব। এবার লাগবা আমরা জানি যারা সমযোজী যৌগ তারা পানিতে দ্রবীভূত হয় না। ঠিক আছে? এই জন্য ও কিন্তু পানিতে দ্রবীভূত হয় না। ক্লিয়ার? তোমার গাইডে নাই কেন? 24 না এটা? বুঝছো ভাইয়া? তো এইরকম ক্যাটাগরি আসলে আমি আশা করছি তোমাদের এই শেষ, পুরো জিনিসটা শেষ, একেবারে ইজি ভাইয়া। স্লাইড দিয়ে দিব না, যদি গাইড না থাকে স্লাইড দেখে নিও। আচ্ছা, এটা ডান আমাদের।
এরপর আসে কিন্তু নেক্সট আমরা কুমিল্লা বোর্ড 24টা দেখবো আমরা। কুমিল্লা বোর্ড 24, কুমিল্লা 24টা দেখো। হ্যাঁ, কুমিল্লা 24 একেবারে ইজি। বলছে কি গ নাম্বারে D2 এর বন্ধন গঠন। এখন D2 কেডা? ডি মৌল, পর্যায় 2 নাম্বার পর্যায় 16 নাম্বার গ্রুপে। তা 2 নাম্বার পর্যায় 16 নাম্বার গ্রুপে কেডা বের করো। এই যে ডি কেডা, আমি যদি একটু গ নাম্বারটা আলোচনা করি তোমাদের সাথে, গ নাম্বারটা লেখো, উদ্দীপক হতে, তাহলে তোমার হচ্ছে কিন্তু ডি কিন্তু মৌল। এই যে দেখো উপরে মৌল লেখা, তাহলে ডি মৌলটি 2 নাম্বার পর্যায় বা দ্বিতীয় পর্যায় এবং 16 নাম্বার গ্রুপে অবস্থিত। এবার লাগবা যা, বলো তো এটা কি বলো তো, কে কে বলতে পারবা? ডি কেডা? তো ডি হয়েছে কিন্তু যা হচ্ছে অক্সিজেন, যা অক্সিজেন। তুমি যদি পারো অক্সিজেনের ইলেকট্রোমিনেসটা করে দেওয়া 1s2, 2s2, 2p6, 2p4, 2p4 হবে 6, 7, 8। এখন বলছে D2 এর বন্ধন গঠন, তার মানে কি অক্সিজেন অক্সিজেন বন্ধন গঠন। তাহলে তুমি লিখবা অতএব D2 বা এটাকে তুমি কি বলতে পারো, O2 এর বন্ধন গঠন। হ্যাঁ, চিত্রের মাধ্যমে দেখানো হলো। এখন তুমি চিত্র আঁকবা, প্রথম কক্ষপথে ভাইয়া 2টা আঁকো। চিত্রের মাধ্যমে তুমি একটু দেখাবা, স্যারদেরকে দেখাবা, স্যার এই দেন, পরে 2, 4, এই 6 প্লাস আর একটা অক্সিজেন প্রথম কক্ষপথে 2টা, পরেরটায় 2, 4, এই 6 আঁকছো। এবার তুমি একটা কাজ করবা, এটা একসাথে দুইটাকে, এটা একটা অক্সিজেন এটা অক্সিজেন একসাথে দিলে যেটা হবে, প্রথম কক্ষপথ দাঁড়াও একসাথে মানে দুইটাই আঁকতে হবে। ধরো এখানে একটা চিত্র আঁকলা 2, তাহলে এনে 2, এই 4, এনে 2টা, আবার এখানে একটা অক্সিজেন, এনে 2টা, পরেরটা এইটার সাথে মিলাইয়া দেবা। তাহলে এই 2, এই 4 অক্সিজেনের বাইরে থাকে করে 6টা না, আর 2টা তুমি এনে দিয়ে দেবা। এখন বিষয়টা দেখো, ওরা কিন্তু অষ্টক পূর্ণ করছে। এনে 2, এই 2, 4 আর এনে 4, 8টা হয়েছে। আবার এই অক্সিজেনটার ক্ষেত্রে এনে 2, এই 2, 4, এনে 4, 8টা হয়েছে। কতটা মজার আসলে, চিত্র আঁকতে খুব ভালো লাগে এই জিনিসগুলো। ঠিক আছে, এই তো ঠান্ডা মাথায়। এবার তুমি একটু ব্যাখ্যাটা, এটার ব্যাখ্যাটা পুরো ব্যাখ্যাটা উপস্থাপন করবা যে এরকম এরকম, শেষ। ক্লিয়ার? এবার দেখো বলছে কি এ মৌলটি ডি এর সাথে বন্ধন গঠনে একাধিক যৌগ প্রদর্শন করে। এখন এ কেডা? ডি তো তুমি পাইছো, ডি হয়েছে কিন্তু কোন চাষমেয়ায়? ডি হয়েছে তোমার হচ্ছে অক্সিজেন চাষমেয়ায়। এখন এ মৌল পর্যায় সারণীর 4র্থ এবং 8 নাম্বার কিন্তু শ্রেণীতে অবস্থিত। তাহলে এ মৌল হয়েছে কিন্তু কেডা? আয়রন। এ কেডা ভাইয়া? আয়রন। এখন এই আয়রন কিন্তু অক্সিজেনের সাথে একাধিক যৌগ প্রদর্শন করে। এটা তোমার কিন্তু এখন সুন্দরভাবে উপস্থাপন কিন্তু করতে হবে, বিষয়টা বোঝো, সুন্দরভাবে কিন্তু এটা উপস্থাপন করতে হবে। তুমি বলবা যে ভাইয়া আয়রন একাধিক মৌল মানে যৌগ করে, বুঝলাম না, কারণ আয়রনের যোজনী কত? আয়রনের যোজনী 2টা, একটা হচ্ছে 2ও আছে আবার 3ও আছে। তো একবার তোমার 2 দিয়া আর একবার তোমার 3 দিয়া হবে, একবার 2 দিয়া আর একবার কিন্তু তোমার 3 দিয়া হবে। বিষয়টা বুঝছো? আমি তোমাকে একটু বুঝাই। হ্যাঁ দেখো, ধরো সাপোজ তুমি ব্যাখ্যা দিলা, তুমি লিখবা যে, আমি এইটা লিখি, এ মৌলটি ডি মৌলের সাথে, এ মৌলটি ডি মৌলের সাথে, ডি মৌলের সাথে বন্ধন গঠন। তুমি দেখো কিরকম বন্ধন গঠন, আয়রন আর কেডা? অক্সিজেন না? তাহলে একবার এই আয়রন এই অক্সিজেনের অষ্টক পূর্ণ করার জন্য 2 ইলেকট্রন লাগে। আর আয়রনের যোজনী তোমার 2টা, একটা হচ্ছে তোমার 2ও আছে 3ও আছে। তাহলে যদি ওর 2টা ইলেকট্রন লাগে, তাহলে ওর 2 যাবে ওর কাছে, আর আয়রনের যোজনী কত? 2, এটা যাবে ওই পাশে। তাহলে মোটামুটি হিসাব করলে 2 কাটাকাটি যায়, তাহলে আয়রন অক্সাইড থাকে। হিসাবটা বুঝছো? আচ্ছা, হিসাব যদি বোঝো তাহলে গঠিত যৌগ শুধু আমরা লিখবো আয়রন অক্সাইড, কমা আরেকটা কি, আরেকটা, এটা কিন্তু যোজনী 2 নিয়ে আমরা কাজ করছি। যখন তুমি আয়রনের যোজনী 3 নিয়ে কাজ করবা, তখন কিন্তু হবে আয়রন অক্সাইড। এই অক্সিজেনের যোজনী হচ্ছে 2, আয়রনের যোজনী হচ্ছে 3, তখন তুমি পাবা Fe2O3। দেখো তুমি কিন্তু 2টা পাইছো। বলছে না একাধিক যৌগ গঠন করে, একটা আয়রন অক্সাইড আর একটা হচ্ছে আয়রন, এটাও একটা আয়রন অক্সাইড, এই যে 2টা। এখন এই পুরো বিষয়টা তুমি যদি একটাবার বইটা পড়ো এবং চিত্রের মাধ্যমে স্যারদেরকে দেখাও, তুমি এটা পারবা। ঠিক আছে? তুমি এখানে যদি ব্যাখ্যায় যদি লিখতে চাও, ব্যাখ্যায় তুমি লিখবা যে, প্রথমেই লিখবা যে আয়রন এর যোজনী, এটা লিখবা যোজনী হচ্ছে 2টি, যোজনী হচ্ছে 2 ও 3।
তো একবার অক্সিজেনের সাথে 2 দিয়া যুক্ত হবে, আর একবার অক্সিজেনের সাথে 3 দিয়া যুক্ত হবে, তখন কিন্তু এরকম হবে। এবার তুমি একটু চিত্রের মাধ্যমে দেখাই দেবা। ডান। ভাইয়া ওয়েবসাইটে পাসওয়ার্ড মনে নাই, এখন কি করণীয়? পাসওয়ার্ড যদি মনে না থাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আমাদের, বুঝছো ভাইয়া? আচ্ছা, ক্লিয়ার? পারবা না এটা? কুমিল্লা বোর্ড পারবা না? অবশ্যই পারবা। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু গতকালকে দেখাই দিছিলাম, আজকে পিডিএফ দিয়ে দিব। আচ্ছা, এই আইসোটপের ম্যাথ কোথা থেকে আসছে? কত নাম্বার বোর্ড? এটা তো এখানের না, তো এটা আসলে অন্য আর একটা অধ্যায়। এই আইসোটপের ম্যাথ হচ্ছে তোমার 3য় অধ্যায়, এটা এখানের না। পরে আসি, পরেরটা বলছে কি দেখো, পরে এই যে এটা আসছে তোমার বরিশাল বোর্ডে আসছে। ওয়াও, এই যে বরিশাল বোর্ড, এটা করলেই হবে। বরিশাল 24 গ নাম্বার বলছে উদ্দীপকে এক্স মৌলের অক্সাইড গঠনের ক্ষেত্রে অষ্টক নিয়ম মানা হয়। ইটস একেবারে সোজা ভাই, একেবারে সোজা, চাপ নিয়ে এত লাভ নাই লাইফে, এগুলো ইজি। তুমি ঠান্ডা মাথায় চিত্র আঁকবা, স্যারদেরকে দেখাই দেবা। উপরের মৌলগুলোর মধ্যে ওয়াই মৌলের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি, এটা সোজা। এই আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি, এটা 4র্থ অধ্যায় থেকে কোশ্চেন করছে, অনেক সময় মিলায়া করে। কারণ আয়নীকরণ শক্তির মান এটা ডিপেন্ড করবে পর্যায়সারণী বাম থেকে ডান নিয়ে গেলে কি হইবে, উপর থেকে নিচে আসলে ওই জিনিসটা। তো তোমাদের ওভারঅল আমি যদি বলি আমাদের শেষ, তোমাদের আজকে আমি হোমওয়ার্ক দিব, যে হোমওয়ার্কটা তোমরা জমা দিবা গ্রুপে, এটা তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে। হোমওয়ার্ক থাকবে, সবাই শোনো, ঢাকা বোর্ড 24, ঢাকা 24 এগুলো এখন পারবা, প্যারা নিও না। ঢাকা 24, কুমিল্লা 24 হোমওয়ার্ক থাকবে, কুমিল্লা 24। তারপর আসি, এবার আছে যশোর 24, যশোর 26। তারপর দেখো চট্টগ্রাম বোর্ড 24, চট্টগ্রাম 24। তারপর দেখো, তারপর হচ্ছে তোমার বরিশাল 24, বরিশাল 24। এই কটা করলে তোমার টেস্ট পরীক্ষা পুরো এই অধ্যায়ের জন্য আর লাগবে না, বাদ দাও। আর ওই যে ক্লাস গঠনের যদি পারো, একটা দুইটা সৃজনশীল দেখো ক্লাস গঠনে, মানে সৃজনশীল বই থেকে দেখবো, এমনিতেই পারবা, বুঝবা। এই কটা সৃজনশীল করো, বুঝছো? এই কটা সৃজনশীল করে জমা দিবা ভাইয়া, পারবা না? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের চ্যাপ্টার ক্লোজড। এবং বলবো যে ভাইয়া সংক্ষিপ্ত প্রশ্ন গতকালকেই আমি দেখাই দিছি, সংক্ষিপ্ত প্রশ্ন আমরা আজকের ভিতরে এখানে অ্যাড করে দিব ইনশাল্লাহ। সংক্ষিপ্ত প্রশ্ন পুরো ইটা পিডিএফটা তোমরা দেখছো না গতকাল, কি তো আমি দেখাই দিলাম। সংক্ষিপ্ত প্রশ্ন কই, এই যে দেখো, এই যে সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো 2 মার্কের তো, বুঝছো? ওই যে গতকাল কি আমি দেখাই দিছি, এই যে 10 তার যোজনী এবং যোজিত ইলেকট্রন সমান হবে কিনা। তো মোটামুটি এখানে সংক্ষিপ্ত প্রশ্ন প্রায় 51টা না 52টার মতো আছে, তুমি একবার পড়লে সবগুলোই পারবা। সংক্ষিপ্ত প্রশ্ন যে আহামরি তালগাছের মতো কঠিন আসবে এরকমটা না। সৃজনশীলের খ নাম্বার কয় মার্ক? খ নাম্বার কয় মার্ক? 2 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্ন কয় মার্ক? 2 মার্ক। তার মানে সৃজনশীলের খ তুমি এই সংক্ষিপ্ত প্রশ্ন পড়লে তোমার সৃজনশীলের খ নাম্বারও কভার হয়ে যাবে, এক্সট্রা করে কিন্তু আবার খ নাম্বার পড়া লাগবে না। ওকে, তাহলে ভালো থাকবে। এবং আগামীকালকে আমি লাস্ট মুহূর্তে বলতেছি, যাদের হায়ার ম্যাথ আছে আমি তোমাদেরকে বলতেছি, উচ্চতার গণিতে 2য় অধ্যায়ের ভাইয়া এই পার্ট 1 এবং পার্ট 2টা দেখো। অনুরোধ থাকবে তোমাদের কাছে, এই 2টা ক্লাস দেখতেই হবে তোমার। দেখা কালকে আমার ক্লাস অ্যাটেন্ড করবা, নাহলে অ্যাটেন্ড করার দরকার নাই। যদি না দেখো, এই আংশিক ভগ্নাংশে যদি ক্লাস না দেখো মনু, তাহলে কালকের ক্লাস দেখার কোনো প্রয়োজন নাই। কারণ কালকে আমরা ওয়ান শট এমসিকিউ, সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা কভার করবো। তো দেখা হচ্ছে ভাইয়া তোমাদের সাথে। ভাইয়া বাবির খবর কি? হ্যাঁ, কি যে বলো তোমরা ভাইয়া, দিব অনেক হোমওয়ার্ক। আচ্ছা, অ্যাপ্রুভ করতেছি হোমওয়ার্ক, অবশ্যই অবশ্যই অ্যাপ্রুভ করবো। ওই বড় গ্রুপটা পোস্ট দিও। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। দাঁড়াও আমি এটা একটু সেভ দিয়ে রাখি, কারণ তোমাদের পিডিএফ দিতে হবে না, সেভ দিয়ে রাখলাম।